কৌতূহল। এই কৌতূহলই যুগে যুগে মানুষকে না জানার সন্ধানে ছুটিয়েছে। বারবার মানুষের জানার পরিধিকে প্রশ্ন করেছে সত্যিই মানুষের জ্ঞানের সীমা কতটুকু সেটা জানতে। সেই প্রশ্নের টানেই কি কয়েকজন মানুষ ছুটে চলেছে গভীর সমুদ্রের বুকের ভিতর, গভীরতর পাতাল গুহার রহস্য ভেদে? নাকি সত্যি নিয়তি বলে কোনো এক অদৃশ্য শক্তি তার অমোঘ অস্তিত্ব নিয়ে অপেক্ষা করে আছে তাদের উদ্দেশ্যে? পৃথিবীতে যত মানুষ আজ অব্দি মাউন্ট এভারেস্ট জয় করতে গিয়ে প্রাণ হারিয়েছে, তার থেকে বেশি মানুষ মারা গেছেন জলমগ্ন পাতাল গুহার মধ্যে অন্বেষণে গিয়ে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ আপনি শুনবেন লেখিকা মৌপিয়া মাঝির কাহিনী অতলের অন্ধকারে। আজ গল্প পাঠে রয়েছে সায়ন্তন এবং গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন মৌপিয়া মাঝির কাহিনী অতলের অন্ধকারে। কলেজে ঢোকার প্রথম সপ্তাহে নবীনবরণ উপলক্ষে কাছাকাছি একটা ছোট ট্রেকের আয়োজন করা হয়েছিল। দিনটা ছিল শনিবার, আর সকাল থেকেই তুমুল বৃষ্টি। তার মধ্যে ট্রেকের জায়গায় এসে দেখা গেছিল নবাগত ছাত্রদের মধ্যে মাত্র 3 জন এসেছে, রায়ান, অ্যালেক্স এবং স্টিভ। আর সেই দিন থেকেই ওদের বন্ধুত্বের সূত্রপাত শুরু। রায়ানের এদের সাথে দেখা হয়েছে কলেজে এসেই। অ্যালেক্স আর স্টিভ ছোটবেলা থেকে একই স্কুলে পড়েছে বটে, তবে তেমন একটা বন্ধুত্ব তাদের মধ্যে ছিল না। এখানে তারা 3 জনই আলাদা বিষয় নিয়ে পড়ে, তবে অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রতি 3 জনেরই খুব আগ্রহ। বাড়ি থেকে কলেজ অনেকটা দূর বলে ক্যাম্পাসের হোস্টেলেই থাকে ওরা। সেই ভিজে চুপচুপে অবস্থায় ঘণ্টা 4 ট্রেক দিয়ে যা শুরু, সেটা এখন বছর 3 বাদে একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে। মাসে অন্তত একটা উইকেন্ডে কিছু একটা অ্যাডভেঞ্চার করতে যায় তারা। বেশিরভাগই পার্শ্ববর্তী কোনো জঙ্গল বা পাহাড়ে হাইকিং বা ট্রেকিং, কখনো পাহাড়ি নদীর উচ্ছল সাদা জলের মধ্যে নৌকো বা রাফট চালানো, কখনো বা সাইকেল চেপে দেশ দেখতে বেরোনো। ওদের কলেজটা স্টকহোম শহরের খানিকটা বাইরে, ছোট কলেজ টাউন, লোকজন এমনিই কম এই শহরে। আর এখন গরমে ছুটি পড়তে বেশিরভাগ ছাত্ররাই বাড়ি চলে গেছে, তাই আরও ফাঁকা হয়ে গেছে চারপাশ। ক্যাম্পাসের পাশ দিয়েই একটা ছোট্ট নদী বয়ে গেছে। দুপুরে খাবার খেয়ে ওরা 3 জন নদীর ধারের ঘাসের মাঠটার ওপরে বসে রোদ পোয়াচ্ছিল। মে মাসের শেষ, এখন সবে সবে একটু গরম পড়তে শুরু করেছে। মোলায়েম বাতাসের মৃদু শিরশিরানিতে মাঝে মাঝে যেন কেঁপে উঠছে নদীতে চড়তে থাকা হাঁসগুলো। হালকা একটা ফুলের সুবাস ভেসে আসছে আশেপাশের রডোডেনড্রন ফুলের রং বেরঙের ঝোপগুলো থেকে। এই সময়টা বড় প্রিয় এখানে সবার। সুইডেন দেশটা এতটা উত্তরে বলে শীতকাল এখানে প্রায় 6 মাস লম্বা। বড় কঠোর আর ধূসর সেই সময়টা, তাই প্রকৃতি বোধহয় ঢেলে সাজায় গরমের কটা মাস। রোদের নরম ওমের স্পর্শে চোখটা যেন লেগে আসছিল সবার। এই হ্যাঁ রে, তুই কালকে কি একটা বলছিলি ওই কি কেভ ডাইভিংয়ের ব্যাপারে? তা এই গুহার মধ্যে ডাইভ করার ব্যাপারটা আর কি? রায়ান জিজ্ঞেস করলো অ্যালেক্সকে। অ্যালেক্স সোৎসাহে ওদের দিকে ফিরে বসল। হ্যাঁ, এইটা নিয়েই তোদের সাথে কিছু কথা বলার আছে আমার। আসলে কালকে আমার সাথে এমেলিনের কথা হচ্ছিল, বুঝলি? আরে ওই মেয়েটা, কলেজের অ্যাডভেঞ্চার ক্লাবের লিডার যে এখন, বেশ লম্বা আর ববকাট লাল চুল। তো আমি ওকে বলছিলাম যে এই তো লম্বা গরমের ছুটি আসছে, কলেজের শেষ বছর এবার আমাদের, তো একটা বিশেষ কিছু তো করাই যায়,
তাই না? এমনি পাহাড়ে চড়া, এদিক ওদিক ঘুরতে যাওয়া, এমন অনেক কিছুই তো আমরা সবাই করেছি। তাই নতুন কিছুর আইডিয়ার সন্ধান করছিলাম। তখন ওই আমায় বলল এই কেভ ড্রাইভিং এর কথা। জিনিসটা কয়েকবারও করেছে, বলল নাকি খুব থ্রিলিং একটা ব্যাপার। তো আমিও ভাবলাম যে আমরাও করি না, দারুণ একটা ব্যাপার হবে কিন্তু। ও আচ্ছা, তা তুই যে এমিলেনের কথায় গলবি সে আর বলতে, হ্যাঁ? আরে ধুর, এই ভুলভাল বলিস না তো। মেয়েটা অনেক কিছু জানে, আর জানে বলেই। আরে হ্যাঁ হ্যাঁ জানি তো। তুমি আর কবে জানবে চাঁদু? হ্যাঁ, কবে থেকে তককে তককে আছিস বলতো? হ্যাঁ, কেবল সাহস করে একটা ডেটে যেতে পারছিস না। এই এই সাহস নেই কে বললো? হ্যাঁ, আগেরবার স্কাই ড্রাইভ করতে গিয়ে কে শেষ মুহূর্তে পিছিয়ে এসেছিল? মনে আছে সবই। সবাই মিলে গিয়ে ঠিক প্লেনে চড়ার আগেই তুই ব্ল্যাক আউট করেছিলি, মনে আছে তো সেটা? সেই দিন তো একটু শরীরটা কেমন যেন। আরে আরে তুই ভুলভাল কি একটা অখাদ্য চিপস খাইয়েছিলি সেদিন আমার, ওই ঠিক যাওয়ার একটু আগে। অমনি আমার দোষ, যে যা দেবে তুই তাই খেয়ে নিবি নাকি? ব্যাপারটা অন্যদিকে গড়াচ্ছে দেখে হাত তুলে দুজনকে থামিয়ে দিয়ে স্টিভ বলল, আরে এই, তোরা থামবি? খালি অন্য কথা বল। কোথা থেকে কোথায় চলে যাচ্ছে কেবল। এই হ্যাঁ, ঠিক বলেছিস। আচ্ছা, তুই বিষয়টা একটু আমাকে পরিষ্কার করে বলতো। এই ডাইভিং তো আমরা তিনজনের মধ্যে সকলেই করেছি। আমি এই বছর দুয়েক আগে স্পেনে গিয়ে ভূমধ্য সাগরে একটা সুন্দর ডাইভিং করেছিলাম। ওই তোদের জানিয়েছিলাম তো আগে। সমুদ্রের তলায় অক্সিজেন নিয়ে অনেকটাই নেমেছিলাম, জানিস তো। ট্রেনার ছিল অবশ্যই। গুহা জিনিসটাও দেখেছি কয়েকবার, কিন্তু গুহার ভেতরে ডাইভ, এটা কিন্তু আমি আগে শুনিনি। হ্যাঁ, ওই দুটো জিনিসের মাঝামাঝি হচ্ছে কেভ ড্রাইভিং। দেখ, গুহা তো আমরা অনেকেই দেখেছি, পৃথিবীর বহু জায়গাতেই আছে, তো সেগুলো পায়ে হেঁটে ঢোকাই যায়। কিন্তু এমন কোনো কোনো গুহা আছে যেগুলো মাটির তলায় এবং পুরোপুরি জলমগ্ন। আসলে ওগুলো মাটির নিচে যে নদী থাকে সেগুলো পাথর খইয়ে তৈরি করে। মাটির তলায় নদী? হ্যাঁ, আরে ওই যে কী সব বলে না, অন্তঃশিলা না কি যেন, ওইগুলো। তবে কিভাবে কি তৈরি হয় অত ডিটেলস আমি বাবা জানি না। এ বিষয়ে স্টিভ হয়তো বেশি কিছু বলতে পারবে। হ্যাঁ রে স্টিভ, তুই কিছু জানিস এ ব্যাপারে? দুজনেই স্টিভের দিকে নজর ঘোরালো। জিওলজির ছাত্র হওয়ার সুবাদে এইসব প্রাকৃতিক গঠনের ওপর ওর বিশেষ আকর্ষণ। স্টিভ মুখ খুলল এবার। ওরে খ্যাপা, ওটা অন্তঃশিলা নয়, অন্তঃসলিলা। উচ্চারণটাও ঠিক করে কর। মাটির ভেতর দিয়ে নদীর যে জলধারা বয়ে গেছে তাকেই বলা হয় অন্তঃসলিলা, বুঝলি? আসলে মাটির তলায় এই জলের গতিপথ নিয়ে আমার একটু পড়াশোনা রয়েছে। ছোট করে তোদের বোঝানোর চেষ্টা করছি, দেখ যদি বুঝতে পারিস। তো অ্যালেক্স কিন্তু মূল ব্যাপারটা ঠিকই ধরেছে। দেখ, এই যে মাটি, এই মাটি খুঁড়লে দেখা যাবে যে প্রথমে বেশ কিছু ফুট হচ্ছে শুধুই বালি। তবে বালি শুধু একা নয়, তার সঙ্গে অনেক কাঁকড় বা অন্য কিছু পদার্থও থাকে। তো এই স্তরের নিচে থাকে পাথরের স্তর। সেই পাথরের মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র রয়েছে, যাকে ইংরেজিতে পোরস বলে। এখন কথা হচ্ছে, বৃষ্টি হলে সেই জল মাটি শুষে নেয়, তারপর আস্তে আস্তে সেই জল নিচে নামতে থাকে, আর এই পোরসগুলোর মধ্যে গিয়ে জমা হয়। বহু বছর ধরে জমা হতে হতে এই পাথরের স্তর বেশ জলপূর্ণ হয়ে যায়। আজকালকার গ্রামেগঞ্জে বা শহরেও অনেকখানি দেখতে পাবি, কুয়ো বা নলকূপ দিয়ে যে জল আমরা বের করে থাকি সেটা এখান থেকেই আসে। এই ছিদ্রওয়ালা পাথরের স্তরের নিচে আছে খুব কঠিন পাথরের স্তর, সেগুলোর কোনোটাতেই কিন্তু ছিদ্রর বালাই নেই। সেজন্যই তো জল আর নিচে নামতে পারে না, ওই ওপরের পাথরের স্তরের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এবার এই যে পাথরের খাঁজে খাঁজে জল লুকিয়ে আছে না, সেই পাথরটা যদি চুনা পাথর মানে লাইমস্টোন হয়, তাহলে ধীরে ধীরে সেই পাথরটা ক্ষয়ে যায়, বা বলতে পারিস বৃষ্টির জলের স্পর্শে এসে গলে যায়। কারণ বৃষ্টির জলে একটু অ্যাসিড থাকে, তাই তো? এক্স্যাক্টলি। তো পাথরটা ক্ষয়ে গেলে সেই জায়গায় একটা গর্ত তৈরি হয়। এবার হাজার হাজার বছর পরে
সেটা বিরাট বড় গুহায় পরিণত হতে পারে। তখন ওই যে জল, ওটা একটা নদীর স্রোতের মতোই সেই গুহার মধ্য দিয়ে বয়ে যেতে পারে। বাইরে থেকে দেখে কিন্তু কিচ্ছু বুঝতে পারবি না যে মাটির তলায় একটা আস্ত নদী বয়ে যাচ্ছে। তো এটাই হলো অন্তঃসলিলা নদী। তবে কিছু কিছু ক্ষেত্রে আবার দেখবি এক একটা নদী যেতে যেতে হঠাৎ করে উধাও হয়ে যায়, আবার হয়তো অনেক দূরে গিয়ে যেন মাটি ফুঁড়ে উঠেছে। এগুলোও কিন্তু এক একটা বিরাট বড় গুহা তৈরি করতে পারে। আসলে নদীর চলার পথে যদি একটা বিরাট গর্ত থাকে, ধর যেমন হঠাৎ মাটিতে ধস নেমে গিয়ে একটা শৃঙ্খল তৈরি হলো, তখন নদীর জলটা ওই গর্তে গিয়েই পড়বে, ধীরে ধীরে তার নিচের দিকে পাথরকে গলিয়ে ফেলবে, তারপর নদীটা মাটির নিচ দিয়েই বইতে পারবে। এরকম করেই মাটির অনেক নিচে কেভ সিস্টেম তৈরি হয়েছে। তাদের বেশিরভাগটাই জলে পরিপূর্ণ। কিছু কিছু গুহা অবশ্য জলের ওপরেও জেগে থাকে, তবে ম্যাক্সিমাম জলের নিচেই। তাই মাটির অনেক নিচে থাকে বলে এ সমস্ত বেশিরভাগ গুহাই কিন্তু আজও লোকের অজানাই রয়ে গেছে বলতে পারিস। থামল স্টিভ। অ্যালেক্সের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। সে বলে উঠল, ফ্যান্টাস্টিক! আমি ঠিক এই রকম কিছু একটা চাইছিলাম। ভেবে দেখ একবার, মাটির তলায় জলের মধ্যে যেসব গুহা রয়েছে, আমরা 3 জন সেখানে গিয়ে হাজির হলাম। আর কটা লোকই বা দেখেছে সেসব। আর হাঁটাহাঁটি লাফালাফি তো অনেকই করলাম। তো চ না, এবার একটু অন্যরকম কিছু করি। রায়ান একটু চিন্তান্বিত স্বরে বলল, দেখ, জিনিসটা কিন্তু নতুন ধরনের, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ব্যাপারটা বেশ বিপজ্জনক মনে হচ্ছে না? জলের মধ্যে বেশ কিছুক্ষণ ডুব মারবো মানেই হলো অক্সিজেন নিয়ে যেতে হবে মাটির নিচে, অর্থাৎ কোনো রকম আলো কিন্তু সেখানে থাকবে না। তার মধ্যে গুহা সিস্টেম, তার কত রকম খাঁজ খুঁজ, একবার পথ হারিয়ে গেলে কিন্তু আসা খুব মুশকিল। শুনেছি এমনই শুকনো খটখটে গুহা এক্সপ্লোর করতে গিয়ে অনেক লোকে কিন্তু পথ হারায়। আর এ তো আরে আমরা ভালো করে জেনে বুঝে তবেই যাব সেখানে। ভালো করে বুঝতে হবে যে ব্যাপারটা কি। এক্সট্রিম টাইপের স্পোর্টস আমরা আগেও করেছি, এটাও আরেকটা আরও বেশি চ্যালেঞ্জিং এটা, কিন্তু হয়তো যতটা মনে হচ্ছে ততটা নয়। তবে হ্যাঁ, এই জিনিসটায় কতটা আবিষ্কারের সুযোগ আছে সেটা একবার ভেবে দেখ। শালা আমার জন্মটাই ভুলভাল সময়। কয়েকশো বছর আগে হলে দেখতিস আমি ভাইকিং দলে থাকতাম। নরওয়েতে সেই যখন জন্মালাম, কিন্তু অজানা সমুদ্রে পাড়ি দিয়ে যে দেশ বিদেশ আবিষ্কার করব সেই সময়টাই পেরিয়ে গেছে। আর দেশ বিদেশ আবিষ্কার, স্যাটেলাইট আর ড্রোন দিয়ে তো আকাশটা ছেয়ে ফেলেছে একেবারে। বিশ্বের প্রতিটা কোণই এখন তোর ওই পকেটের ফোনটা দিয়ে লাইভ দেখা যাচ্ছে। তাই আর কি বলছি, যদি কোনো রহস্য বেঁচে থাকে, যদি কোনো নতুন জায়গা আবিষ্কারের সুযোগ থাকে জলের নিচে, যদি একদিন নতুন একটা গুহা আবিষ্কার করতে পারি, ধর যদি নতুন একটা নদী বেরিয়ে পড়ে, তাহলে কেমন হবে বলতো? অ্যালেক্স স্পষ্টতই উত্তেজিত, কিন্তু ও যে কথাগুলো মন থেকে বলছে তা ওরা দুজনেই জানে। ওরা 3 জনই অ্যাডভেঞ্চার প্রিয় বটে, কিন্তু অ্যালেক্স হলো যাকে বলে সত্যিকারের এক্সপ্লোরার বা অভিযাত্রিক। যেমন দুর্দম সাহস, তেমন ওর নতুনকে খোঁজার ইচ্ছে। আজ অবধি সব অভিযানের নেতাও বটে। আচ্ছা আচ্ছা, আর বোঝাতে হবে না, তাহলে যাওয়া যাক। আমি রাজি। কি স্টিভ, তুমি রাজি তো? রায়ান জিজ্ঞেস করল। হাসতে হাসতে স্টিভ বলল, জিওলজির এইসব গুপ্তধন প্র্যাকটিক্যালি দেখার সুযোগ কেউ ছাড়ে নাকি? পাগল, আমার জন্য চিন্তা করতে হবে না, আমি এক পায়ে খাড়া। আকাশটাকে গোলাপি রঙে রাঙিয়ে নদীর ওপারে অনেক দূরে পাহাড় শ্রেণীর মধ্যে তখন ডুবছে সূর্যটা। বেশ কিছুদিন ধরে খোঁজাখুঁজির পর দেখা গেল ওদের কাছাকাছি কয়েক ঘন্টার দূরত্বের মধ্যে এরকম কোনো গুহা সিস্টেম নেই। তবে গুহার মধ্যে না হলেও জলের মধ্যে ডাইভিং প্র্যাকটিস করার সুযোগ এখানে আছে। স্টকহোম শহরটা আসলে 14খানা ছোট ছোট দ্বীপের সমষ্টি। আশপাশে অঞ্চলে আরও বহু ছোট বড় দ্বীপ রয়েছে। পুরো জায়গাটা ঘিরে রয়েছে বাল্টিক সাগর। এখানে জল বেশ পরিষ্কার, তাই ডাইভিং করা যায় সহজেই।
প্রাথমিক প্রস্তুতি হিসেবে পরের উইকেন্ডেই ওরা একটা ডাইভিং গ্রুপের সাথে যোগ দিয়ে চলল কাছের ডালারো বলে একটা দ্বীপে। এবারে ওদের তিনজনের সাথে যোগ দিয়েছে রায়ানের প্রেমিকা এলভিরা এবং এমলিনো। এলভিরা ওরফে লিভের সাথে রায়ানের প্রেম বেশ কয়েক বছরের, ফলত বাকি দুজনের সাথেও ওর ভালো বন্ধুত্ব আছে। এমলিন ওদের গুহায় ডাইভ করার ইচ্ছে আছে শুনে বেশ খুশি হলো। ওয়াও, ওয়ান্ডারফুল গাইস। আমি বারদুয়ে করেছি যদিও এরকম, তবে সেটা ফ্লোরিডায়। অ্যাকচুয়ালি ওখানে আমি বড় হয়েছি তো, ওখানে অনেকগুলো বড় কেভ সিস্টেম আছে। ওখানের একটাতেই আমি গেছিলাম আমার দাদার সাথে। জানিস, জলের মধ্যে ডুবলেই যেন কি রহস্যময় দুনিয়ায় এসে পড়েছি বলে মনে হয়। তা এলভিরা, তুইও যাবি নাকি এদের সাথে? চ না। লিভ? না না, ও কখনো না। গুহা টুহাতে ওর খুব ভয়। কিরে, ঠিক বললাম তো? হ্যাঁ। রায়ান জিজ্ঞেস করলো এলভিরাকে। না, শুধু গুহাই নয়, যে কোনো বদ্ধ জায়গাতেই না আমার দমটা কেমন একটা বন্ধ হয়ে আসে। ওই বলতে পারিস একটু ক্লস্ট্রোফোবিয়া মতন আছে আর কি। আর এরা তিন মূর্তি অনেক কিছুই করে, আমি এদের মতন এত ডেভিল নই ভাই। প্লাস গ্রুপে তো কাউকে একটা নর্মাল থাকতে হবে ব্যালেন্সটা মেনটেন করার জন্য। ধর এরা কোনো বন বাজারে গিয়ে হারিয়ে টারিয়ে গেল, তখন লোক জোগাড় করে খুঁজে বের করার জন্য, তাই না? সেটাই তো ভরসা রে। রায়ান ছোট্ট করে একটা চুমু খেলো লিভের গালে। এটা ঠিক বলেছিস। যাই হোক, তোরা যাবার সাইট খুঁজছিস তো? আমি শুনেছি নরওয়েতে এরকম একটা গুহা আছে। এই স্টিভ আর অ্যালেক্স, তোদের দুজনেরই বাড়ি তো ও দেশে, তাই না? হ্যাঁ, তা বটে। আর আর আইডিয়াটা তো ভালোই দিয়েছিস তুই। খুঁজে দেখতে হবে একবার তাহলে। দেখ, এই ছুটিতে কিন্তু আমার এমনিতে বাড়ি যাবার কোনো প্ল্যান নেই। তাছাড়া আমার বোন এলিস, সেও তো বলেছে এই গরমকালটা নাকি তার স্কুলের হোস্টেলেই সে থাকবে। অনেক করে বললাম বাড়ি আসতে, কিন্তু কিছুতেই তো রাজি হলো না। ওখানে ওর গানের স্কুল থেকে নাকি অনেকগুলো প্রোগ্রাম আছে, সেখানেই যেতে হবে বলল। আর ও না থাকলে আমি বা ঘরে গিয়ে কী করবো বল? তোরা তো সব কিছুই জানিস, নতুন করে তো কিছু আর বলার নেই। বাবার কথা আমি আর ধরছি না, ছাড়, বাদ দে। স্টিভের সাথে ওর পরিবারের সম্পর্কটা একটু কমপ্লিকেটেড, সেটা রায়ান আর অ্যালেক্স দুজনেই জানে। স্টিভের যখন 12 বছর বয়স তখন ওর মা মারা যান। সংসারে মানুষ বলতে শুধু এই তিনজন, 2 ভাই বোন এবং ওদের বাবা জোনাথন। কিন্তু ছোটবেলা থেকেই জোনাথন সন্তানদের প্রতি যেন একটু বেশিই উদাসীন। ব্যবসার কাজে সারা বছর ব্যস্ত থাকেন। স্টিভদের স্কুলে কোনো প্রোগ্রামে তাকে কখনো আসতে দেখেনি কেউ। তবে টাকার কোনো অভাব তিনি রাখেননি। বলতে গেলে মা চলে যাওয়ার পর গভর্নেন্স আর চাকর বাকরের হাতেই মানুষ হয়েছে দুজনে। তবে 2 ভাই বোনে খুব মিলমিশ। 4 বছরের ছোট বোনকে আগলে আগলে রাখত। স্টিভ কলেজে পড়তে চলে আসার পরে এলিসকেও একটা বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেন ওদের বাবা। একবার ক্রিসমাসের ছুটিতে স্টিভের বাড়িতে রায়ান কিছুদিনের জন্য বেড়াতে গিয়েছিল। বিশাল সাজানো বাড়ি, সবই ঝকঝকে করে গোছানো, কিন্তু কিসের যেন একটা অভাব বোধ করি, একটা উত্তাপের। এলিস মেয়েটার ব্যবহার মিষ্টি কিন্তু খুব চুপচাপ, তবে খুব ভালো গান গায়। গিটার আর ড্রামের তালে তালে প্রচুর গান নাচ করে বেশ উপভোগ করেছিল ও ছুটিটা। তবে জোনাথনকে খাবার টেবিল ছাড়া দেখা যায়নি। ফেরার দিনে ওদের ফ্লাইট ছিল সন্ধে, কিন্তু সেদিন সকালে বাবা ও ছেলের মধ্যে কি নিয়ে একটা এমন বিশ্রী ঝগড়া বাঁধল যে রেগে মেগে সকালেই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল স্টিভ। অ্যালেক্স এসবের মধ্যে অপ্রস্তুতের এক শেষ, তাই স্টিভের কথায় সে অবাক হলো না। ডালারো দ্বীপে নৌকো করে পৌঁছে ওরা গেল ডাইভিং সরঞ্জাম ভাড়া করার দোকানে। অনেক কিছু পড়তে লাগে জলের নিচে যাওয়ার জন্য। একটা মাথা থেকে পা আঁটোসাঁটো ডাইভিং স্যুট, হাতে গ্লাভস, পায়ে হাঁসের মতো দেখতে চ্যাপ্টা জুতো বা ফিন, ডাইভিং মাস্ক। এই মাস্কগুলো আসলে একটা বড় স্বচ্ছ গগলস চশমা, পেছনটা বেল্ট দিয়ে বাঁধা থাকে।
চশমার নিচেও একটু অংশ থাকে নাকটাকে রক্ষা করার জন্য। টাইটভাবে পরে নিল ওরা, যাতে কোনোভাবেই জল না ঢুকতে পারে চশমাটাতে। পিঠে অবশ্যই বেঁধে নিতে হলো একটা অক্সিজেন ট্যাঙ্ক। ধাতব ট্যাঙ্কটা বেশ ভারী, তবে জলে নামলে অতটা ভারী লাগে না। ট্যাঙ্কের সাথে যুক্ত আছে একটা পাইপ। জলে নামার ঠিক আগে সেই পাইপটা মুখের মধ্যে ঢুকিয়ে নিতে হয়। এবার মুখ দিয়ে শ্বাস টানলে ট্যাঙ্ক থেকে অক্সিজেন আসবে। এভাবে ঘন্টার পর ঘন্টা থাকা যায় জলের তলায়, যতক্ষণ ট্যাঙ্ক না খালি হচ্ছে। তবে আজকের প্রোগ্রাম ছোট। সব কিছু পড়ে রেডি হয়ে ওদের আজকের গাইডের সঙ্গে দেখা হলো। তারপর সবাই মিলে আরেকটা নৌকো করে দ্বীপ থেকে যাওয়া হলো একটু দূরে। ঝকঝকে মেঘমুক্ত আকাশ আজ। দুপুরে সোনালি রোদে সমুদ্রের জলটা যেন ময়ূরকণ্ঠী নীলের ছোঁয়া পেয়েছে। নিচে তাকালে বেশ খানিকটা অবধি জলের মধ্যে এমনিই দেখা যাচ্ছে। একটা জায়গায় এসে গাইড নৌকাটা থামিয়ে নোঙর ফেলে দিলেন। এক এক করে 5 জনই ঝাঁপ দিল নৌকোর পাশের জলে। রোদের তাপে জলটা এখন অল্প উষ্ণই বলা যায়। গাইড ঝাঁপ দেওয়ার পর সবাই জলের নিচে মাথা ডুবিয়ে নিজের দিকে সাঁতার কাটতে লাগলো। পায়ে চ্যাপটা ফিন থাকার জন্য সাঁতার কাটা বেশ সোজা। চশমার ভেতর দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে জলের মধ্যে। যেহেতু উপরিতল থেকে ওরা কয়েক মিটারের মধ্যেই রয়েছে, তাই এখানেও সূর্যের আলো আবছাভাবে আলোকিত করে রেখেছে চারপাশ। স্বচ্ছ জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে ছোট বড় কত রকমের মাছ। সমুদ্র এখানে গভীর নয়। নিচে সমুদ্রতলের মাটিতেও দেখা যাচ্ছে নানা রকমের শ্যাওলা আর ছোট গাছপালা। জলের ঢেউয়ের সাথে যেন নাচছে। তবে মাছ দেখাটা এখানে প্রধান আকর্ষণ নয়। তারা বেশি থাকে প্রবালের আশেপাশে। এখানে সেটা পাওয়া যায় না। এই জায়গার বিশেষত্ব হলো জলের মধ্যে ডুবে যাওয়া জাহাজ। এ অঞ্চলে অনেক জাহাজের চলাচল ছিল, আর আগেকার দিনে জাহাজ ডুবির ঘটনাও ঘটত প্রায়শই। সেই রকমই একটা প্রায় 400 বছর আগে ডুবে যাওয়া মালবাহী জাহাজ রয়েছে এই সাইটটিতে। অল্প এগোনোর পরেই সামনে দৃশ্যমান হয়ে উঠল একটা জাহাজ, মাঝারি মাপের, পাটাতনের ওপর বেশ কয়েকটা ঘর। জাহাজটা অল্প কাত হয়ে গেঁথে রয়েছে তলার মাটিতে। এত বছর পরেও অনেকটাই অবিকৃত আছে কাঠামোটা। এ অঞ্চলে জল খুব একটা নোনা নয়, আর বেশিরভাগ সময় বেশ ঠান্ডা থাকে, তাই খুব ধীরে ধীরে ক্ষয় হয়। মুগ্ধ হয়ে দেখছিল সবাই। কি অদ্ভুত! কত বছর আগের একটা জাহাজ, কত মাঝি মাল্লাই না ছিল এটায়। হয়তো কোনো এক ঝড়ের রাত্রে উথাল পাথাল সমুদ্র গ্রাস করে একে। সেসব হতভাগ্য মাঝিদের কথা আজ আর জানা যায় না। গাইড সাবধানে দূর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন ওদের বিভিন্ন অংশগুলো, আর ওরা সাঁতরে পেছন পেছন যাচ্ছে। বেশ অনেকক্ষণ ধরে পুরো জাহাজের এপাশ ওপাশটা দেখলো ওরা ভালো করে। এবারের মতো প্রায় শেষ ডাইভটা। ভারী ভালো লাগছে রায়ানের। সমুদ্র ওর খুব প্রিয় ছোটবেলা থেকে, আর তার জলের নিচে ডুব দিয়ে কেমন যেন একটা শিহরণ জাগানো অনুভূতি হয় প্রত্যেকবারই। এই আলো আঁধারি আর নিস্তব্ধতা যেন কোনো এক অন্য গ্রহ বলে মনে হলো ওর। সত্যি গুহা এরকম ডাইভ দিলে কেমন দারুণ ব্যাপার হবে। ফিরে গিয়ে একসাথে জমিয়ে প্ল্যান বানাতে হবে একটা। চকিতে একটা সুন্দর উজ্জ্বল হলুদ রঙের মাছ রায়ানের সামনে দিয়ে সাঁতরে গেল। এটা কি মাছ? এ অঞ্চলে এরকম মাছ তো পাওয়া যায় না। জীববিজ্ঞানের ছাত্র হওয়ায় এ নিয়ে একটু আধটু জ্ঞান আছে ওর। মাছটা টুক করে জাহাজটার মধ্যে ঢুকে গিয়ে আবার অন্য দিকটা দিয়ে বেরিয়ে গেল। ভালো করে দেখতে হবে আরেকবার। রায়ান মাছটার পেছনে সাঁতার দিতে লাগলো। জাহাজের এদিকটা অনেক বেশি আগাছায় ভর্তি। বড় বড় গর্তও রয়েছে খোলের ওপর। একটু আগেই ওরা সবাই দেখে গেছে এই পাশটা। এখানে মাছটা অবলীলায় একটা গর্তের মধ্যে ঢুকে অদৃশ্য হয়ে গেল। কৌতূহলবশত রায়ান জাহাজটার খুব কাছে গিয়ে ওই গর্তটার মধ্যে দেখার চেষ্টা করল। বেশ বড়, প্রমাণ সাইজের মানুষও ঢুকতে পারে। কি ভেবে সে গলা অবধি ভেতরে ঢুকিয়ে এদিক ওদিক চেয়ে খুঁজতে লাগলো মাছটাকে। ভেতরটা খুব অন্ধকার,
কিছুই দেখা গেল না। মাথাটা বের করে আনতেই চমকে গেল রায়ান। এ কি, চারপাশটা হঠাৎ এমন অন্ধকার হয়ে গেল কি করে? ওপরের দিকে তাকালো। এই তো সূর্যের আলো ওপর দিকে স্পষ্ট দেখা যাচ্ছিল। এখন কোথাও আলোর চিহ্ন মাত্র নেই, নিশ্চিম অন্ধকার। বুকটা ধড়াস করে উঠল ওর। কিছুতে আটকা পড়েছে নাকি ও? হাতড়ে দেখল, না, জাহাজের বাইরেই আছে তো। আর ঠিক তখনই ঘটনাটা ঘটল। জাহাজটার মাস্তুল আর ডেকের ওপর লণ্ঠন জ্বলে উঠল কয়েকটা। পরিষ্কার দেখতে পেল ব্যাপারটা রায়ান। জল করে জ্বলছে 4টি লণ্ঠন। আগেকার দিনে জাহাজে যেমন থাকতো ঠিক সেই রকম। এটা কিভাবে সম্ভব? জলের মধ্যে এরকম লণ্ঠন জ্বলছে কি করে? পাগলের মতো এদিক ওদিক মাথা ঘোরাতে লাগলো। কাউকে কোথাও দেখা যাচ্ছে না। কি করে বেরোবে ও? তার মধ্যেই ও দেখল আলোগুলো দপদপ করতে শুরু করেছে। না, ঠিক তাই কি? তাহলে সবগুলো একই সাথে জ্বলছে নিভছে কি করে? যেন একটা ছন্দ আছে। একবার জ্বলছে, তারপর নিভে গিয়ে হঠাৎ একটা ফ্ল্যাশ, তারপর বেশ কিছুক্ষণ নিভে গেল, আবার জ্বলল, নিভল, জ্বলল, নিভল, জ্বলল, তারপর বিরতি, আবার একই প্যাটার্ন শুরু। আর তখনই সমুদ্রের নিস্তব্ধতা ভঙ্গ করে কানের কাছ থেকে কে যেন ফিস ফিস করে উঠল। চকিতে ঘাড় ঘোরালো সে। হাত পা ছুঁড়ে অন্ধকারে দেখল পাশে কেউ কোথাও নেই। কোথায় লিভ? কোথায় সবাই? প্রবল ভয়ে জাহাজটার অন্য দিকটা আন্দাজ করে জোরে জোরে সাঁতরাতে লাগলো সে। পালাতেই হবে। হঠাৎই চোখের সামনে সেই হলুদ মাছটাকে আবার দেখতে পেল সে। এই অন্ধকারেও যেন আলো বেরোচ্ছে তার গা দিয়ে। অন্ধের মতো সেটাকেই অনুসরণ করে একটু এগোতেই জাহাজটার অপর পাশে পৌঁছে গেল সে। আর সঙ্গে সঙ্গে কোথায় কি, চারদিক আলোয় আলোময়। লিভ এগিয়ে আসছে তার দিকে, পেছনে অন্যরা। যেন ধরে প্রাণ ফিরে পেল। সবাইকে একসাথে পেয়ে গাইড সংকেত দিয়ে সবাইকে ওপরে উঠতে বললেন। দ্রুত সাঁতরে জলের ওপরে উঠে এলো, পেছনে অন্যরা। কিছুক্ষণের মধ্যেই একেবারে বোটের ওপরে উঠে মাস্কটা খুলে দিয়ে হাঁপাতে লাগলো রায়ান। লিভ জিজ্ঞেস করল, কি রে, কি হয়েছে তোর? শেষ মুহূর্তে কোথায় হাওয়া হয়ে গেলি বলতো? এই পাশে ছিলিস, হট করে দেখি আবার নেই। তারপর আমরা সবাই সাঁতরে সাঁতরে এদিক ওদিক দেখছি, তখন দেখি তোর আবির্ভাব হলো। কোথায় গেলি বলতো তখন তুই? তুই কিছু দেখতে পাসনি? হঠাৎ হঠাৎ চারিদিকটা কিরকম অন্ধকার মতো হয়ে গেছিল না? লিভ ওর দিকে খানিকক্ষণ চেয়ে রইল, তারপর বলল, কই না তো, এমন কিছু তো হয়নি। এই কি হয়েছিল বলতো? ঠিক কি দেখেছিলিস তুই? বাকিরাও ততক্ষণে পাশে এসে একটু উদ্বিগ্নভাবে তাকিয়ে আছে। সত্যি কি দেখেছে ও? দিন দুপুরে অন্ধকার, জলের মধ্যে দপদপ করে জ্বলা লণ্ঠন। নিশ্চয়ই মাথাটা হঠাৎ ঘুরে গেছিল, নয়তো একটু হ্যালুসিনেশন। হয়তোই বা, আবার কি, এছাড়া কোনো যৌক্তিক ব্যাখ্যা আছে নাকি আবার? কিন্তু সেই ফিস ফিস আওয়াজটা কি আবার? নিজের হ্যালুসিনেশনে ভয় পেয়ে নিজেই ও নিজেকে বোঝাচ্ছিল যে না না, এমন হয় না। আর অবচেতনে ডাকছিল প্রিয় লিভকে। সেটাই স্বাভাবিক। মানুষ কোনো কারণে ভয় পেলে সামনের প্রিয় মানুষকেই আঁকড়ে ধরতে চায়। এইসব বলে আর এই সুন্দর ছুটির দিনটা নষ্ট করার কোনো মানে আছে কি? বাড়ি গিয়ে ডায়েরিতে লিখে ফেলবে ও, পরে না হয় বলবে ওদের গুছিয়ে। এখন এমলিন আর গাইডের সামনে এসব বলতে ওর ইচ্ছে করল না। মাথা নেড়ে বলল, আরে আরে কিচ্ছু না, ওই বড় একটা হলুদ রঙের ইউনিক মাছ যাচ্ছিল বুঝলি, তো তাকে তাড়া করতে গিয়েই জাহাজের ওই দিকে চলে গেছিলাম আর কি। না, তুই এক্ষুনি আমায় কিছু একটা অন্ধকার হয়ে গেছিল বলছিলিস না? আরে মজা করছিলাম। কই কি সব খাবার টাবার এনেছি না আমরা? চ খাই, পেটে একেবারে ছুঁচোয় ডন মারছে যেন। আরও ঘণ্টাখানেক পরে নৌকোটা যখন জেটিতে ভিড়ছে
তখন বহুক্ষণ বাদে সিগন্যাল এলো সবার ফোনে। পরপর পিং করার আওয়াজে স্টিভ ওর ফোনটা খুলে দেখলো একটা অজানা নাম্বার থেকে 7-8খানা মিসড কল এসেছে ওর কাছে। কোডটা নরওয়ের। সারা দুপুর ধরে কে ওকে ফোন করার চেষ্টা করেছে, ব্যস্ত সমস্ত হয়ে ফোন করে ও নাম্বারটায়। হোয়াট? কি বলছেন কি আপনি? কে আপনি? কে ফোন করছেন আমাকে? কোথায় আপনি? আপনি কোত্থেকে ফোন করছেন? স্টিভের আচমকা চিৎকারে সবাই হতচকিত। তার মুখটা লাল হয়ে গেছে উত্তেজনায়, সারা শরীরটা যেন কাঁপছে তার। কি রে, কি হয়েছে স্টিভ? হ্যাঁ স্টিভ, এনি প্রবলেম? কি রে, বলবি তো? চুপ করে আছিস কেন, বল। হাসপাতালে এলিস কি সব বললো ওরা বললো যে মানে ওরা বলছে এলিস নাকি বেঁচে নেই। কি সব বলছে ওরা? আমাকে এক্ষুনি যেতে হবে এখান থেকে, প্লিজ কিছু একটা ব্যবস্থা কর তোরা। বজ্রাঘাত হলেও বোধহয় এতটা অবাক হতো না ওরা। কি বলছিস তুই? কিভাবে হলো এসব? অ্যালেক্সের গলা কাঁপছে। কি জানি, গাড়ি অ্যাক্সিডেন্ট, একটা ট্রাকের ধাক্কায় নাকি রেলিং ভেঙে পাশের পুকুরে। স্টিভ ভেঙে পড়ল কান্নায়। উজ্জ্বল রোদে দাঁড়িয়েও যেন গায়ে কাঁপুনি দিতে লাগলো রায়ানের। সেই দিনের পর থেকে আরও 1 বছর কেটে গেছে। এখন আর একটা গরমকাল। তিনজনেরই কলেজে পড়ার পাঠ চুকে গেছে মাস 2 আগে। বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে বন্ধু বান্ধবরা। এত ছোট শহরে তেমন কাজের সুযোগই বা কোথায়? রায়ান অবশ্য একই শহরে আছে এখন। লেখালেখির প্রতি ওর আগ্রহ আছে, তাই বিজ্ঞান আর সাহিত্য মিশিয়ে কিছু একটা করা যায় কিনা তাই ভাবছে। বেশ কিছু মিডিয়াতে পপুলার সায়েন্স কলাম লেখার চাকরির জন্য আবেদন করেছে, তবে কিছু রেসপন্স পায়নি এখনো। আপাতত খরচাপাতি চালানোর জন্য এখানের একটা কফি শপে কাজ করছে ও। স্টিভ মাস্টার্স পড়ার জন্য ওদের ইউনিভার্সিটিতেই ভর্তি হয়েছে। ওরা দুজনে এখন একটা ছোট ফ্ল্যাট ভাড়া করে থাকে। আর অ্যালেক্স রেজাল্ট বেরোবার পর থেকেই হাওয়া হয়ে গেছে। তার ইচ্ছে আউটডোর অ্যাডভেঞ্চার করায় এমন কোনো ট্রাভেল এজেন্সির সাথে কাজ করার। আপাতত এরকম একটা ক্যাম্পে গরমের ছুটিতে ইন্টার্ন হিসেবে কাজ করতে এসেছে সে। জুলাই মাসের মাঝামাঝি। এবারে বেশ ভালোই গরম পড়েছে এখানে। অনেকটাই রাত হয়ে গেছে আজকে। দ্রুত পায়ে বাড়ি ফিরছিল রায়ান। 11টায় ক্যাফে বন্ধ করে তারপর লিভের সাথে দেখা করে ডিনার খেয়ে এখন ফিরছে সে। রাস্তাঘাট শুনশানের সময় পকেটে হাত দিয়ে খুঁজতে গিয়ে দেখল চাবিটা কোথায়? ফেলে এলো নাকি ক্যাফেতে? রাত 1টায় এখন স্টিভকে জাগাতে হবে এখন। বাড়ির কাছাকাছি এসে দেখল ওদের ফ্ল্যাটের বসার ঘরে আলো জ্বলছে। জানলার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ভেতরে কেউ পায়চারি করছে। জেগে আছে তাহলেও? এই কমাস একসাথে থাকার সুবাদে স্টিভের পরিবর্তনটা আরও বেশি করে চোখে পড়েছে ওর। খুব কম ঘুমোয় আজকাল স্টিভ। ওর তো সন্দেহ হয় যে দিনে 4-5 ঘন্টাও ঘুমোয় কিনা। এমনিতে বাইরে থেকে দেখলে কিছু বোঝা যায় না বিশেষ, কিন্তু মিতভাষী ছেলেটা আরও অনেকটা চুপচাপ হয়ে গেছে এখন। বোনের মৃত্যুর ঘটনাটার পর থেকে সবসময় যেন একটা অস্থিরতা কাজ করে ওর মধ্যে। মাঝে মাঝেই একা একা চলে যায় এদিক ওদিক, হয়তো 1-2 দিন ফেরেও না। সেই দিনটার কথা ভুলবে না রায়া। ফোনটা আসার পরেই একেবারে ভেঙে পড়েছিল স্টিভ। ফিরে এসেই সব গুছিয়ে নিয়ে তিনজনেই পাড়ি দিয়েছিল স্টিভের বাড়ির উদ্দেশ্যে। ওকে একা ছেড়ে দেওয়ার প্রশ্নই ছিল না এই অবস্থায়। এলিসের শেষকৃত্যের অনুষ্ঠানে কম লোকজনই এসেছিল। বাবা জোনাথন, ওরা 3জন, 2-3 জন বন্ধু আর ওদের বাড়ির স্টাফেরা। স্মরণসভায় রাখা হয়েছিল এলিসের ছবিটা। এত সুন্দর যেন ক্যানভাসে থেকেও জীবন্ত। মাত্র 18 বছর বয়স ছিল। কি মিষ্টি মুখখানি। রাত্রে ওদের বলেছিল স্টিভ, ওই ছবিটা আমি তুলেছিলাম জানিস, সমুদ্রের ধারে বেড়াতে গিয়ে তোলা।
হলুদ রংটা ওর খুবই পছন্দের ছিল, তাই ওই সূর্যমুখী ফুলের প্যাটার্নের যে জামাটা, ওটা ওর ফেভারিট ছিল। আমার পছন্দের রং ছিল নীল, ওই নীল আকাশ, নীল সমুদ্র। দেখ দেখ কেমন যেন ওকে ঘিরে আছে না এই ফটোটায়, দেখ। আমি তো পারলাম না ওকে ঘিরে থাকতে, তাই ওই নীল রংটাই থাকুক। সেই দিন এলিস একাই গাড়ি চালিয়ে একটা গানের প্রোগ্রামে যাচ্ছিল। যাওয়ার কথা ছিল না নাকি, কিন্তু শেষ মুহূর্তে ঠিক হয় ওটা। অন্যান্যরা বেশিরভাগই বাড়ি চলে গিয়েছিল, তাই ওর স্কুলের তরফ থেকে ও একাই যাবে ঠিক করেছিল। দিন দুপুরে গাড়ি চালাতে গিয়েও ট্রাকটা সিগন্যাল না দেখে একটা ক্রসিং পেরোচ্ছিল, তখনই ধাক্কা মারে গাড়িটাকে। পাশের পুকুর থেকে যখন ধ্বংসাবশেষ তোলা হলো, তখন সব শেষ। অথচ অন্য ড্রাইভারের কিছুই হয়নি। কোথা থেকে যে কি হয়ে যায় কে জানে। অনেক কিছু ভাবতে ভাবতে ফ্ল্যাটের বেলটা বাজালো। দরজাটা খুলতেই দেখলো ঘরের মধ্যে একজন নয়, দুজন রয়েছে। আরে অ্যালেক্স, তুই এখানে? কতদিন পর রে, আয়। আনন্দে জড়িয়ে ধরলো ওকে রায়ান। বাবা, তুই তো পুরো হাওয়া হয়ে গেছিস রে। মানে ফোন নেই, মেসেজ নেই, কিছুই নেই। আর ইনস্টাতেও তো দেখি না তোকে। দুদিনেই ভুলে গেলি হ্যাঁ পুরনো বন্ধুদের? হ্যাঁ, আরে কি যে বলিস ভাই। আরে কিছু ট্যুরিস্ট গ্রুপকে নিয়ে গেছিলাম ওই এদিক ওদিক পাহাড়ে আর জঙ্গলে ক্যাম্প করাতে। তো কয়েকদিন যা পিস ছিল না, সবসময় কমপ্লেন করছে কার খাবার পছন্দ নয়, কার আবার আবহাওয়া পছন্দ নয়, কত বায়না, বাপরে বাপ। এই চক্করে সত্যিই সময় পাচ্ছিলাম না রে ভাই। এই ট্রাভেল এজেন্সির কাজ খুব ঝামেলার রে, বড্ড ঝামেলার। 3 কাপ চা বানিয়ে কাপগুলো হাতে হাতে এগিয়ে দিল স্টিভ। বসার ঘরে জমিয়ে বসলো তিনজনে। কতদিন পর একটা রাত জেগে আড্ডা হচ্ছে আবার। হ্যাঁ, ইন্টার্নশিপের শেষে কোম্পানি বলেছিল যে ওরা আমাকে নাকি ক্যাম্পিং গাইডের চাকরি দিতে রাজি, কিন্তু আমি না করে দিয়েছি। 2 মাসে বুঝে গেছি যে মাইনে তো ওইটুকু, তার চেয়ে বড় হলো যে এরকম কাজ করা আমার দ্বারা হবে না। তবে হ্যাঁ, কিছু কিছু ক্লায়েন্ট সত্যিই বেশ ভালো ছিল, তাদের উৎসাহ একেবারে দেখার মতো। ভাবছি বুঝলি, মানে নিজের একটা ট্রাভেল গ্রুপ খুলবো, মানে যারা অ্যাডভেঞ্চার প্রেমী শুধুমাত্র তাদের নিয়েই যাব। তবে কমার্শিয়াল নয়, কিন্তু সেসব পরে হবে খন। টাকা পয়সার যোগান টোগান সেসব ভেবে দেখতে হবে। আমি আজকে অন্য একটা কথা বলতে এসেছি তোকে। কি কথা? বলে ফেল, সাসপেন্স রাখিস না। চায়ে চুমুক দিতে দিতে রায়ান তাড়া লাগালো। অ্যালেক্স একটু চুপ করে হাতের কাপটা রেখে দুজনের দিকে তাকালো। কেভ ড্রাইভিংয়ের কথাটা মনে আছে তোর? আগের বছর এমন সময় আমরা প্ল্যানটা করেছিলাম, কিন্তু তারপর ওই ওই এলিসের ব্যাপারটার পর মানে অবভিয়াসলি যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। এই জিনিসটা তারপর থেকে আমার ওই ব্ল্যাক লিস্টেই পড়ে আছে। তো আমি ভাবছি যে ব্যাপারটা করব এবার। এই কমাস ধরে মনে হচ্ছে যে এখন না হলে আর কখন। এখন বিশেষ কিছু রেসপন্সিবিলিটি নেই, এখনও তোরা সব কাছাকাছি আছিস, 2 দিন পরে হয়তো অনেক দূরে কোথাও চলে যাবি। এটাই তো বয়স, এটাই তো সময়। তাই ভাই, সত্যিকারের একটা অ্যাডভেঞ্চার করার খুব ইচ্ছে। আমি খোঁজখবর নিয়ে একটা অসাধারণ সাইটের খোঁজ পেয়েছি নরওয়েতে। সব ডিটেলসে বলছি আমি, কিন্তু কিন্তু সত্যি কথা বলতে আমি তোদের কোনো রকম জারিজুরি করব না যাওয়ার জন্য। বিষয়টায় কিছুটা ডেঞ্জার তো রয়েছেই, তাই তোরা ভেবে বল যে তোদের ইন্টারেস্ট আছে কিনা। স্টিভ আর রায়ান পরস্পরের দিকে তাকালো একবার, তারপর স্টিভ মুখ খুলল। আমি ইন্টারেস্টেড, যেতে রাজি আছি। তোরা এবার ডিসাইড কর কবে যাবি। রায়ানের মনে পড়ল ওদের শেষ ডাইভিং অভিজ্ঞতার কথা। সেটা ছিল নর্মাল জায়গায়, খোলা সমুদ্রে, খুব কম গভীরতায়। সেখানেই এমন অদ্ভুত জিনিসটা দেখেছিল যেটা আজ স্পষ্ট মনে আছে। ডায়েরির পাতাই একমাত্র জানে সে কথা। ও বলল, আচ্ছা, আমার এতে ইন্টারেস্ট আছে, কিন্তু কথা দেওয়ার আগে তুই আমাকে পুরো প্ল্যানটা বল, বুঝলি? গ্রেট, দেখ প্ল্যানটা আমি বানিয়ে ফেলেছি। নরওয়েতে উত্তরের দিকে একটা কেভ সিস্টেম আছে, প্লুরা কেভ সিস্টেম।
নরওয়ের সবচেয়ে লম্বা কেভ এটা। এখানে প্লুরা নদী মাটির তলায় একটা বিরাট বড় গুহার জাল তৈরি করেছে। যে জায়গাটা দিয়ে লোকে প্রবেশ করে সেইটা উপর থেকে দেখে মনে হয় একটা ছোটোখাটো লেক। সেই লেকে ডুব দিলে নিচে দেখা যায় একটা বড় সুড়ঙ্গ, আর ওটা দিয়েই মোটামুটি ওই 1/2 কিলোমিটার পর্যন্ত সাঁতার দিলেই আমরা গিয়ে উঠবো একটা বিরাট বড় গুহার মধ্যে। এই গুহাটাই প্লুরা গুহা হিসাবে বিখ্যাত। এর অনেকটা অংশ জলের ওপরে আছে ঠিকই, তবে ওই জলের তলায় ওই শুধুমাত্র ড্রাইভাররাই যায়। শুনেছি নাকি খুব সুন্দর দেখতে, কিন্তু আমাদের ফাইনাল ডেস্টিনেশন এইটা একেবারেই নয়। আসলে বছর 2 আগে একজন ড্রাইভার এই গুহাটার চারদিকটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে গিয়ে দেখেন যে এই গুহাটার শেষ প্রান্তে জলের মধ্যেই আরেকটা সুড়ঙ্গ রয়েছে। সেইটা দিয়ে উনি সাঁতরে যেতে থাকেন। সুড়ঙ্গটা অনেকটা নিচে নেমে যায় আর তারপর আবার অনেকটা উপরে ওঠে। ফলো করতে করতে সুড়ঙ্গটা যেখানে শেষ হয় সেখানে পৌঁছে তিনি দেখেন যে উনি এই পাহাড়ের সম্পূর্ণ অন্যদিকে চলে এসেছেন। জল থেকে বেরিয়ে দেখেন যে সেটা একটা ছোট্ট পাহাড়ি গুহা। এই পাহাড়ি গুহাটার সাথে যে ওই অন্যদিকে লেকটার সংযোগ আছে তা তখনই প্রথম জানা গিয়েছিল। এই সিস্টেমের আরও অনেক পথ এখনও অনাবিষ্কৃত থেকে গেছে, বুঝলি। নদীটার আরও অনেকটা অংশ মাটির তলায়। ঠিক কোন পথে কিভাবে উৎস থেকে বেরিয়ে এসব গুহাটুহা তৈরি করেছে সেটা কেউ জানে না। আর আমার প্ল্যান হলো ওই রুটটায় যাওয়া। প্লুরা লেকেতে ডুবটা শুরু করব, তারপর প্লুরা কেভ হয়ে সেই সুড়ঙ্গ হয়ে ওই পাহাড়ি গুহায় পৌঁছব। আমরা হব দ্বিতীয় সেই গ্রুপ যারা এই পথটা এক্সপ্লোর করেছে। যেহেতু একজন ড্রাইভটা করেছেন আগেই, এই পথের সম্পর্কে একটা আইডিয়া আছে, কিন্তু এই পথে আরও অনেক নতুন কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এবার একটু ডিটেলসে বলি। এই পথে ম্যাক্সিমাম গভীরতা হলো 135 মিটার, প্রায় 450 ফিট। বলতে পারিস প্রায় 40 তলা একটা বাড়ি, খুব গভীর। পুরো পথটা করতে জলের মধ্যে সময় লাগবে প্রায় 5 ঘন্টা। শুধু সাঁতার দিতে মোটেই অত সময় লাগে না, কিন্তু গভীরতা আছে বলে খুব আস্তে আস্তে এগোতে হবে, বুঝলি। সেজন্যই একটু সময় লাগবে। তা এইটা হলো আমার প্ল্যান। হ্যাঁ, অবশ্যই এই কাজে রিস্ক আছে, তাই ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেওয়া উচিত। এবার তোরা ভেবে বল। অনেকক্ষণ একটানা কথা বলার পর অ্যালেক্স থামল। কত? 135 ফিট এবং 5 ঘন্টার ডাইভ। আচ্ছা, ওই যিনি পথটা আবিষ্কার করেছিলেন তার অভিজ্ঞতা কেমন ছিল রে? মানে কোনো ডিটেলস কোথাও পাওয়া যাবে কি? রায়ান জিজ্ঞেস করল। এইটা আমারও মনে হয়েছিল জানিস, কিন্তু ওনার কোনো লেখা আমি খুঁজে পাইনি। অবশ্য কয়েকটা লোকাল নিউজ পেপার এই নিয়ে খবর করেছিল ঠিকই, সেটা থেকে আমি জানলাম এই বিষয়। ওই বেসিক ফ্যাক্টগুলো ছাড়া আর কিছুই লেখা নেই ওতে। আমি অনলাইনেও খুঁজে পাইনি ওনাকে। দেখ, হয়তো গত কয়েক বছর ধরে কোনো হিমালয়ের প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন, হয়তো কিংবা ভেলায় করে অ্যাটলান্টিকে পাড়ি দিয়েছেন। এই সমস্ত লোকগুলো একটু অন্যরকমের হয় কি না? হ্যাঁ, হতেই পারে। অ্যালেক্স কথা বাড়ালো না, ওদের উত্তরের জন্য অপেক্ষা করছে সে। দেখ ভাই, রিস্কটা বেশি হয়ে যাচ্ছে কি এতক্ষণের জন্য, এবং এতটা গভীর যাওয়া। কিছু সমস্যা হলে কিন্তু বাইরে বাইরে কোনো সাহায্যই পাওয়ার উপায় নেই। রায়ান বলল স্টিভের দিকে তাকিয়ে। অ্যালেক্স ধীরে ধীরে বলল, দেখ, এটা কোনো রিক্রিয়েশন ড্রাইভ নয়, এক্সপ্লোরেশন ড্রাইভ। আমরা আবিষ্কার করতে যাচ্ছি মাটির অত নিচে গুহা কেমন হয় কেউ জানে না। পৃথিবীর এত উত্তরে মাটির তলায় জলের মধ্যে কেমন ভূমির গঠন হয়, কোনো নতুন জীব আছে কি না সেটাও কেউ জানে না। কেভ ড্রাইভিং ব্যাপারটা বেশ নতুন, গত 30-40 বছর ধরে শুরু হয়েছে। বহু হাজার হাজার গুহা অনাবিষ্কৃত রয়ে গেছে এখনো। তোরা জানিস যে আমরা আজ অবধি স্পেসে অনেক বেশি এক্সপ্লোর করেছি সমুদ্রের তুলনায়। পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। ওই 3 ভাগের 95% আজও অজানা রয়ে আছে। স্থলেরও ওই ওপরটাই দেখেছি আমরা, কিন্তু তলায় কি আছে সেটা কবে জানব? হয়তো বিশেষ কিছুই নেই, আবার হয়তো অসামান্য কিছু আছে। সাহসে ভর করে কাউকে না কাউকে তো যেতে হবেই। তো আমরাই যাই না। আর তোরা নিজেরাও ভেবে দেখ
যে কি করবি। আচ্ছা আচ্ছা, না হয় কদিন পরেই জানাস, আমি আছি এই কদিন এখানে। স্টিভ মন দিয়ে ওর কথাগুলো শুনছিল, তারপর বলে উঠল, দেখ, আমি যাব, হ্যাঁ, আমার আর ভেবে দেখার কোনো কিচ্ছু নেই। আমার যা ভাবার তা ভাবা হয়ে গেছে, আমার এটাই ফাইনাল। স্টিভ, এক্সট্রা আরেকবার একটু ভেবে দেখলে হতো না? মানে দেখ, তুই তো তোর বাবার একমাত্র। আমার বাবার কথা ছাড় রায়ান, লোকটার কোনো কিছুতেই কিছু যায় আসে না। 9 মাসে হয়তো একবার ফোনে কথা হয়। আমি কি করি না করি, মরি বাঁচি, তাতে ওনার কিচ্ছু আসে যায় না। তুই কেন বারবার এই এক কথা তুলিস বলতো? হ্যাঁ, শুনতে খারাপ লাগবে হয়তো, কিন্তু ওনার কাছে ওনার ব্যবসাটাই সব। একটা নর্মাল ফ্যামিলি হলে বোনটাকে সারা ছুটিটা ওই একা হোস্টেলে পড়ে থাকতে হতো না, না ও সেখানে সেদিনকে যেত। যাকে বাদ দে, আমি যাব, এটাই আমার ফাইনাল ডিসিশন, ব্যাস। রায়ান বলে উঠল, বেশ, আমার নিজেরও যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু আমাকে একবার লিভের সাথে কথা বলতে হবে এই বিষয়ে। আচ্ছা শোন, কালকে বিকেলে তোরা সব ক্যাফেতে আয়, তখনই বরং কথা হবে, বুঝলি? সভা ভেঙে গেল তখনকার মতো। বসার ঘরের সোফা কাম বেডে অ্যালেক্সের থাকার ব্যবস্থা হলো। পরের দিন দুপুরে লাঞ্চের সময় লিভকে সবটা খুলে বলল রায়ান। লিভ সব শুনে প্রশ্ন করল, আচ্ছা, তোর কি ইচ্ছা? আমাকে যদি জিজ্ঞেস করিস তাহলে আমার কিন্তু যাওয়ার খুব ইচ্ছে আছে। এত বড় অ্যাডভেঞ্চারের সুযোগ আর আসবে না। তাছাড়া ও পরিবেশে কি জীবজন্তু থাকে, আদৌ কিছু থাকে কি না সেটাও দেখা হবে। নতুন কিছু দেখতে পেলে একটা অসাধারণ রিপোর্টও করে ফেলতে পারবো, হয়তো অনেক দরজাও খুলে যেতে পারে। তাই আমার মতে বস, নো রিস্ক নো গেম। তুই কি বলিস? হাসল লিভ। শেষমেশ সবাই মিলে যাওয়াটা হচ্ছেই তাহলে। বিকেলে 3 বন্ধু একসাথে মহানন্দে প্ল্যান করতে বসল। সপ্তাহখানেকের মধ্যেই ওদের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেল। অনেক কিছু কিনতে আর ভাড়া করতে হলো। এমেলিন সাহায্য করলো এই সবে। অ্যালেক্সের সাথে প্রেমটা হয়নি বটে, তবে গত 1 বছরে সবার সাথে ওর বন্ধুত্বটা বেশ ভালোই হয়ে গেছে। ওরও যাওয়ার ইচ্ছে ছিল, তবে পরের সপ্তাহে বাড়ি যাওয়ার টিকিট অনেক আগে থেকেই কাটা হয়ে গেছে, তাই আর যাওয়া হলো না। দিন 10 পরে ওরা 3 জন রওনা হলো প্লুরা কেভের উদ্দেশ্যে। ইউরোপের বেশিরভাগ দেশগুলোর একটা বড় সুবিধে হলো এই যে এক দেশ থেকে অন্য দেশে যেতে কোনো ভিসা লাগে না, শুধু একটা পরিচয়পত্র দেখালেই হয়। এমনিতে বেশিরভাগ দেশই বেশ ছোট, তবে নরওয়ে দেশটা মোট আয়তনে ছোট হলেও আকারে বেজায় লম্বা। প্লুরা কেভের সবচেয়ে কাছাকাছি শহরটার নাম হলো মইরানা। খুবই ছোট্ট টাউন, তবে একটা ছোট্ট এয়ারপোর্ট আছে। ওরা স্টকহোম থেকে প্লেনে করে বার 2 স্টপ দিয়ে প্লেন চেঞ্জ করে অবশেষে প্রায় 4.5 ঘন্টা পর শহরটায় পৌঁছলো বিকেল নাগাদ। ঘড়ির কাঁটায় 5টা বাজে বটে, তবে দুপুরের মতো রোদ ঝলমল করছে। এই শহরটা অনেকটা উত্তরে, সঠিকভাবে বলতে গেলে সুমেরু বৃত্তের একদম ওপরেই এর অবস্থান। গ্রীষ্মকালে অনেকক্ষণ অবধি সূর্যের আলো থাকে এইসব জায়গায়। আরও একটু উত্তরে গেলে তো সূর্য গরমের 6 মাস ডোবেই না, মধ্যরাতের সূর্য যাকে বলে। এখানে অবশ্য এখন জুলাইয়ের শেষাশেষি, রাত 11টা নাগাদ সূর্য পাততারি গোটায়। ওদের হোটেলটা শহরের মাঝামাঝি, দূরে দেখা যাচ্ছে একটা নদীর মোহনা। ফ্রেশ হয়ে নিয়ে রাতের খাবার খুঁজতে বেরোলো ওরা। নদীটার পাশ দিয়ে শহরের মাঝ বরাবর একটা রাস্তা চলে গেছে। হাঁটতে হাঁটতে মোহনা অবধি পৌঁছে জলের ধারে একটা ছোট্ট রেস্টুরেন্টে বসলো ওরা। পাশের বোর্ডে লেখা এটার নাম রানেলভা নদী। অ্যালেক্স দূরের পাহাড়গুলো দেখিয়ে বলল, বুঝলি রায়ান, এই যে নদীটা এখানে পড়েছে, এটা নরওয়েজিয়ান সাগরের অংশ। সমুদ্র এখানে বেশ কিছুটা ঢুকে এসেছে। ওই যে ওই পাহাড়গুলো, ওর মাঝখান দিয়েই। এই রকম ইনলেটগুলোকে আমরা সাধারণত ফিয়র্ড বলি। স্টিভ বলল, এই অঞ্চলে অনেক ফিয়র্ড আছে বুঝলি। অনেক ছোটবেলায় একবার এসেছিলাম এখানে। মাঝে মাঝে তিমি মাছও দেখা যায়। আসলে কি বলতো, নরওয়ের সমুদ্রটা আটলান্টিক মহাসাগরের উত্তর অংশ।
আর শুনেছি এই অংশে আটলান্টিক মহাসাগর খুব গভীর কিন্তু। রায়ান মুগ্ধ হয়ে দেখছিল। বাহ, এই ওপরটা তো দেখছি দারুণ সুন্দর। আচ্ছা, মাটির নিচটাও কি এইরকমই সুন্দর হবে? পরের দিনটা ফাঁকা রেখেছিল ওরা। সকালে একটা গাড়ি ভাড়া করা হলো। আজকে বাইরে থেকে ভালো করে জায়গাগুলো দেখে নিতে হবে। প্রথমে যাওয়া হলো প্লুরা লেকে। শহর ছাড়িয়ে মিনিট 10 যেতেই জঙ্গল শুরু হয়ে গেল। মাঝে মাঝে এদিকে ওদিকে পড়ছে নিচু টিলা। খানিক পরে 2 লেনের রাস্তা আরও সরু হয়ে 1 লেনের হয়ে গেল। শুনশান রাস্তা, জনবসতি নেই কোথাও। প্রায় 40 মিনিট পরে পৌঁছলো ওরা লেকটায়। চারিদিকে গাছপালায় ঘেরা একটা সুন্দর ছোট্ট লেক, সবুজ স্বচ্ছ জল। কয়েকজন ইতিউতি পিকনিক করছে, কিছু লোকে সাঁতার কাটছে। নিচে তাকিয়ে অবশ্য কিছু বিশেষ দেখা গেল না বাইরে থেকে। তবে পাশে একটা বোর্ডে এখানকার প্লুরা কেভ নিয়ে কিছু তথ্য দেওয়া আছে। সঠিক জায়গাতেই এসেছে ওরা। এটা এন্ট্রি পয়েন্ট। ওখান থেকে বেরিয়ে সরু রাস্তা দিয়ে বেশ খানিকটা চড়াই বেয়ে পৌঁছলো সেই জায়গায় যেটা ওদের এক্সিট পয়েন্ট হবে। এখানে দেখার মতো বিশেষ কিছু নেই। পাথরের গায়ে একটা বড় গর্ত, ভেতরে দেখা যাচ্ছে একটা বড় গুহা। ভেতরে মেঝেটা অল্প ঢালু নিচের দিকে। খবর অনুযায়ী এই গুহারই নিচে রয়েছে প্লুরা গুহার আরেকটা মুখ। টর্চ জ্বালিয়ে সাবধানে ভেতরে চলতে লাগলো ওরা। কিছুক্ষণ পরেই দেখতে পেল গুহার নিচে অনেকটা জল, নিশ্ছিদ্র অন্ধকার। এখানে 3টে জোড়ালো টর্চেও যেন অন্ধকার কাটে না। কালকের প্রস্তুতি হিসেবে ওরা গুহার দেওয়ালে পাথরের খাঁজে খাঁজে একটা শক্ত মোটা দড়ি বেঁধে দিল নিচ থেকে একদম বাইরের মুখ অবধি, যাতে কাল ক্লান্ত অবস্থাতে জল থেকে উঠে দড়িটা ধরেই বাইরে উঠে আসা যায়। সব কিছু প্রস্তুত করে হোটেলে এসে কালকে ডাইভিংয়ের জন্য আনা এবং এখানে ভাড়া করা সমস্ত সরঞ্জাম আরেকবার চেক করা হলো। খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ল সবাই। যদিও উত্তেজনায় অনেকক্ষণ অবধি ঘুম এলো না কারোরই। কালই ওদের বহু প্রতীক্ষিত অভিযান। পরদিন সকাল 9টা নাগাদ পৌঁছে গেল ওরা। তখনও অন্য কেউ আসেনি। গরমকাল হলেও এখানে জল বেশ ঠান্ডা, 10 ডিগ্রির আশেপাশে থাকে। তাই এবারে ভাড়া নিয়েছে ড্রাই স্যুট। এগুলোরও পা থেকে মাথা অবধি ঢাকা এবং 2টো স্তরের মধ্যে বাতাস ভরা থাকে, তাই পরলে গা বেশ গরম থাকে। সঙ্গে রইল পায়ে শক্তপোক্ত ফিন জুতো, মুখ ঢাকা স্বচ্ছ মাস্ক, প্রত্যেকের কাছে শক্তিশালী টর্চ লাইট এবং একটা ছোট্ট ডিভাইস বা ডাইভ কম্পিউটার, যাতে দেখা যায় সময়, জলের চাপ, গভীরতা, কত অক্সিজেন বাকি আছে, কত ধীরে চলতে হবে, এই সমস্ত তথ্য। আরও নেওয়া হলো দড়ি এবং ছুরি। যদি কোথাও কিছু আটকে যায় তাহলে সেটা কেটে ফেলতে সুবিধে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা রইল পিঠে, অক্সিজেন ট্যাঙ্ক। এটা একটা বিশেষ ধরনের ট্যাঙ্ক, যাকে বলে রিব্রিদার ট্যাঙ্ক। যেহেতু অনেকটা সময়ের জন্য নিচে থাকার প্ল্যান, তাই অনেকটা অক্সিজেন লাগবে। এদিকে গুহার মধ্যে জায়গাটা খুব সরু হতে পারে, তাই বড় বা একাধিক ট্যাঙ্ক নিয়ে যাওয়া যাবে না। এই যন্ত্রটা যে নিঃশ্বাস বের করে দেওয়া হচ্ছে সেটাকেই ফিল্টার করে আবার শ্বাসযোগ্য বাতাসে পরিণত করে, তাই একটা ট্যাঙ্ক নিয়েই বহুক্ষণ শ্বাস নেওয়া যায়। 10টা নাগাদ সমস্ত জিনিস ঠিকঠাক করে পরে নিয়ে লেকের জলে পা দিল ওরা। সব সময় একসঙ্গে থাকবো। আমি প্রথমে যাব, আর তারপর রায়ান, আর শেষে যাবে স্টিভ। আমরা 3 জনেই একটা দড়ি ধরে থাকবো, যাতে কেউ এদিক ওদিক ভুল করে চলে না যায়। দড়ির একটা মাথা আমার কোমরের বেল্টে লাগানো আছে। তোরাও লাগিয়ে নিয়েছিস তো? হ্যাঁ, ঠিক আছে। আর কোনো অবস্থাতেই প্যানিক করবি না। 3 জন একসাথে যাচ্ছি, যা হবে একসাথে সামলাবো, কোথাও থামবো না। আর আর এটা মনে রাখবি যে আস্তে আস্তে এগোতে থাকবো আমরা, ঠিক আছে? ইয়েস স্যার। অ্যালেক্সের কথায় দুজনেই সায় দিল। মজা করে বললেও 3 জনেই জানে এই কথাগুলোর গুরুত্ব। কোনো অবস্থাতেই কিন্তু আমরা প্যানিক করব না, বোঝা গেল?
আসলে ভয়ে পেয়ে বা উত্তেজিত হয়ে কেউ যদি খুব দ্রুত নিঃশ্বাস প্রশ্বাস নিতে থাকে তাহলে ওই রিব্রিদার অক্সিজেন ট্যাঙ্ক অত বেশি হারে নিঃশ্বাসটা ফিল্টার করতে পারে না, ফলে মাস্কের মধ্যে কার্বন ডাই অক্সাইড বাড়তে থাকে। সেক্ষেত্রে শরীর এই দূষিত বাতাসই নিতে বাধ্য হয়, কারণ অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড রক্তে মিশে গেলে এক রকমের বিষক্রিয়া হয়, যাকে হাইপার ক্যাপিনিয়া বলে। তার ফলাফল মৃত্যু। তাই শান্ত থাকাটা খুব জরুরি। হ্যাঁ, কোথাও থামবো না, আর আর আস্তে আস্তে এগোতে হবে। এটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। জলের যত গভীরে যাবে তত জলের চাপ বাড়বে। যে বাতাসটা শ্বাসের জন্য নেওয়া হবে ট্যাঙ্ক থেকে, সেটাও ওই বাইরে যে চাপ সেই চাপেই দেওয়া হবে, কারণ দেহের ভেতরে এবং বাইরে সমান চাপ রাখতে হবে। এই উচ্চ চাপের বাতাসই রক্তে মিশে যাবে, কোষে কোষে পৌঁছে যাবে। ওঠার সময় যত ওপরে উঠবে তত চাপ কমবে। তখন এই রক্তে মিশে থাকা বেশি চাপের বাতাস বুদবুদ হয়ে বেরিয়ে আসার চেষ্টা করবে রক্তে। কোকাকোলায় বোতল ঝাঁকিয়ে খোলার পর যেমন বুদবুদ ওঠে, ঠিক তেমনই এরকম বুদবুদ ব্রেনে বা হার্টে চলে গেলে খুব বিপদ হয়ে যেতে পারে, মৃত্যুও অসম্ভব নয়। একে ডিকম্প্রেশন সিকনেস বলা হয়। তাই ওঠাটা খুব আস্তে আস্তেই হবে। যত বেশিক্ষণ নিচে থাকবে তত আস্তে আস্তে উঠতে হবে। এই হলো ব্যাপার। তারপর তিনজন একসাথে জলের মধ্যে ডুব দিল। লেকটা খুব বেশি গভীর নয়, জলের নিচটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। রোদের অল্প কিছুটা অংশ প্রবেশ করতে পেরেছে নিচে। কিছুটা এগোবার পরেই চারিদিকটা অন্ধকার হয়ে গেল। ওদের আলোগুলো জ্বলছিলই। জোরালো তিনখানা টর্চের আলোতে সুড়ঙ্গটা সহজেই চোখে পড়ল। বেশ বড় আকারের। ঢুকে পড়তে অসুবিধে হলো না। আরও মিনিট 20 এগিয়ে যেতে ওরা একটা বিশাল গুহার মধ্যে উপস্থিত হলো। এটাই প্লুরা গুহা। গুহার অনেকটা অংশ জলের ওপরে জেগে আছে। এখানে এসে ওরা জলের ওপরে ভেসে উঠল আস্তে আস্তে। মাস্কটা খুলে দেখতে লাগলো গুহার চারপাশ। গুহাটা সুবৃহৎ, একটা পুরো হলঘরের মতো। টর্চের আলোতে দেখা যাচ্ছে গুহার ছাদ থেকে ঝুলছে অনেক সরু সরু স্তম্ভ, স্ট্যালাকটাইট। বহু বছর ধরে ওপর থেকে জল চুইয়ে চুইয়ে পড়েছে। তাতে পাথরের কিছু অংশ গলে গিয়ে এরকম আকারে আবার জমে গেছে। প্রতি বছর ধীরে ধীরে বাড়ে এগুলো। এখানে একটুখানি জিরিয়ে নিল ওরা। এই অবধি অনেক ডাইভাররা আসে, তারপর তারা আবার ফিরে যায় যে পথে এসেছে সেই পথেই। কিন্তু ওরা যাবে অন্যদিকে। এখনও অবধি সব ঠিকঠাকই আছে। গভীরে বেশি সময় থাকতে নেই, এই মন্ত্র তিনজনেরই চেনা। তাই আর সময় না কাটিয়ে মাস্ক বেঁধে আবার তারা ডুব দিল নিচে। এবার শুরু ওদের আসল অভিযান। এখানে জলের নিচের মাটি খুবই অসমান, প্রচুর পাথর পড়ে আছে এদিক ওদিক। এর মধ্যে আরও নিচে নামার সুড়ঙ্গ খুঁজে পাওয়া সহজ নয়। বৃত্তাকারে আলো ফেলতে ফেলতে ওরা ধীরে ধীরে এগোচ্ছে, কোনোভাবে মিস না হয়ে যায়। গুহাটা অনেকটা লম্বা, প্রায় 100 ফুট। খুব সাবধানে পাথরের গা বাঁচিয়ে এগোতে হচ্ছে। অনেক ধারালো পাথর এদিকে ওদিকে। হঠাৎ সামনে দিয়ে কি একটা যেন চলে গেল, ছোট মতো কিছু একটা। পলকে পেছনে ঘুরে তাকালো রায়ান। টর্চের আলোয় দেখা গেল সামনে একটা হাতের তালুর সাইজের মাছ, সম্পূর্ণ সাদা। এতটাই সাদা যে আলো যেন পিছলে যাচ্ছে গা থেকে। ব্যস্ত হয়ে কোমরে বেঁধে রাখা দড়িতে টান দিয়ে বাকি দুজনকেও দেখালো ও। বাহ, একটা ভালো জিনিস দেখা গেল। গুহায় এরকম রংবিহীন মাছ হয় তাও শুনেছে, কিন্তু এই প্রথম দেখল। এখানে প্রাণীরা সম্পূর্ণ অন্ধকারে জীবনযাপন করে, তাই ওদের গায়ে কোনো রং তৈরি করার দরকার হয়নি কখনো। গুহাবাসী অনেক জীবেরা আবার অন্ধও হয়, যেহেতু চোখের কোনো কাজ নেই এই পরিবেশে। সত্যি এই আঁধারেও এরা বেঁচে আছে। হ্যাঁ, ভাবতে ভাবতে এগোতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই খুব ছোট ছোট চিংড়ি মাছের মতো দেখতে কয়েকটা প্রাণীও দেখা গেল, রংবিহীন সবই।
আর পলক না ফেলতেই হাওয়া। গুহাটার প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছে যখন, তখন অ্যালেক্স আঙুল দিয়ে দেখালো গুহার মেঝেতে একটা সুড়ঙ্গ পথ দেখা যাচ্ছে। অবশেষে এটাই হবে সেই রাস্তা, কিন্তু এই পথটা বেশ সরু, একসঙ্গে একজনের বেশি পাশাপাশি যাওয়া অসম্ভব। ঘুটঘুটে অন্ধকারটা যেন সুড়ঙ্গের মধ্যে আরও বেশি করে কালো দেখাচ্ছে, যেন কোনো শিল্পী এক্সট্রা কয়েকটা কালির পোঁচ লাগিয়েছে ওইখানটাতে। দেখে বুকটা একটু হলেও কেঁপে উঠল। তিনজনে পরস্পরের দিকে তাকালো, ইশারায় জিজ্ঞেস করলো একে অপরকে। তিনজনেই হ্যাঁ সূচক ইশারা করল। তারপর একে একে ঢুকে পড়ল জলমগ্ন পাতাল সুড়ঙ্গে। সুড়ঙ্গের দেওয়ালগুলো পাথরের, অনেক জায়গায় ধারালো খাঁজ বেরিয়ে আছে। যেতে হচ্ছে খুব সাবধানে। একে অপরের দিকে হাত কয়েকের ব্যবধান রেখেছে ওরা। প্রথমে ছিল ঢালু মতন, তারপর ঢালটা বাড়তে বাড়তে এখন প্রায় উলম্ব একটা পথে পরিণত হয়েছে। পৃথিবীর কতটা ভেতরে যেন সোজাভাবে ঢুকে যাচ্ছে ওরা। নিশ্চল জলের মধ্যে কেবল ওদের সাঁতারে ছোট ছোট ঢেউ উঠছে। ঢোকার মুখে হয়তো 4 ফিট মতো ছিল আড়াআড়ি মাপে। যত এগোচ্ছে আস্তে আস্তে দেওয়ালগুলো যেন এগিয়ে আসছে না তার দিকে। কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ এমনটাই মনে হতে লাগলো রায়ানের। সত্যি তাই নাকি? উফ, যদি ভুল পথে এসে থাকে। আচ্ছা, চাইলে ওরা উল্টো দিকে ফিরতে পারবে? এইটুকু জায়গার মধ্যে কিভাবে উল্টো মুখে ফিরবে ওরা? ডু নট প্যানিক মন্ত্রটা মাথায় এলো ওর। কিছু ঘটনা ঘটার আগে এমনি এমনি ভয় পাওয়ার কোনো মানে আছে কি? মনটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। আরও কয়েক মিনিট এগিয়ে পাশে আরেকটা সুড়ঙ্গ দেখা গেল। আলো ফেলে দেখল ওরা, না, একটা খুব ছোট চেম্বার মতো। আরও এগোতে লাগলো ওরা। রিপোর্ট অনুযায়ী এখানে একটাই টানা লম্বা সুড়ঙ্গ আছে। আর কত নিচে নামবে এই জল? ওফ, যেন ঠান্ডাটাও বাড়ছে। যদিও হাতের কম্পিউটার বলছে একই আছে তাপমাত্রা বাইরে, 5 ডিগ্রি। যা ভেবেছিল তার থেকে খানিকটা কম। ভাগ্যিস এই ভালো, ড্রাই স্যুট নিয়ে আসা হয়েছিল। কিছু একটা সামনে দিয়ে সাঁত করে চলে গেল যেন। আলো ফেলে কিছু দেখতে পেল না। মাছ এত সরু জায়গায় এত গভীরে থাকতে পারে কিছু? আচ্ছা, কতক্ষণ সময় হলো? প্রায় 50 মিনিট কেটেছে। কম্পিউটার বলছে 120 মিটার নিচে চলে এসেছে ও, প্রায় 400 ফুট, প্রায় 40 তলা বাড়ির উচ্চতা সেটা। হিসেব মতো সর্বনিম্ন পয়েন্ট খুব দূরে নয়। ঠিক এমন সময় একটা আওয়াজ শুনতে পেল রায়ান। ওদের সাঁতারের জন্য যে আওয়াজ হচ্ছে তার বাইরে সব নিস্তব্ধ ছিল একদম, কিন্তু এখন যেন দূরে একটা শব্দ শোনা যাচ্ছে। একটা খুব গভীর আওয়াজ, যেন খুব শান্ত স্বরে কেউ আওয়াজটা করছে। এটা কি শোনার ভুল? জলের প্রেশারের জন্য কানে কোনো অসুবিধা হচ্ছে? জলের আওয়াজ তো এটা হতে পারে না। আরও নিচে নামতে নামতে আওয়াজটা ক্রমেই বাড়তে লাগলো। এখন আর অগ্রাহ্য করা যায় না ওটা মনের ভুল বলে। চমক ভেঙে ওর পেছনে আসতে থাকা স্টিভের দিকে ঘাড় ঘোরালো। হাত দিয়ে কানের দিকে ইশারা করে জিজ্ঞেস করতে চাইল, স্টিভ, কিছু শুনতে পাচ্ছিস রে? স্টিভের মুখটা যেন ফ্যাকাশে ঠেকছে। ও হ্যাঁ বলে ঘাড় নাড়ল। কিসের শব্দ এটা? বুঝতে পারছি না তো। ইশারাতেই কথা হলো দুজনের। সামনে ফিরে দেখল অ্যালেক্সও ওদের দিকে তাকিয়ে আছে। সকলেই শুনতে পাচ্ছে এই অপার্থিব ধ্বনি। কি করবে ওরা এখন? কি অজানা জিনিস সামনে আছে? এই অন্ধপুরীর পাতালে গভীরে কি যে আছে তা কেউ জানে না। কোনো প্রাণী? কিন্তু এই গভীর সুড়ঙ্গে তো কোনো প্রাণীর থাকার কথা নয়। অন্য ড্রাইভার কেউ হতে পারে কি? মজা করে ভয় দেখাচ্ছে? অসম্ভব।
কোনো মানুষই এমন মজা করবে না, আর অন্য কেউ এলে ওপরে তাদের জিনিসপত্র দেখতে পেত ওরা। আচ্ছা, ফিরে যাবে কি? কিন্তু এতক্ষণে ও বুঝেছে যে সত্যিই এখানে সুড়ঙ্গ অনেকটা সরু হয়ে এসেছে। কোনো মতে ওরা এগোতে পারছে মাত্র। এর মধ্যে পেছন ফেরা অসম্ভব। মনকে জোর করে শান্ত করে ধীরে ধীরে শ্বাস নিতে লাগলো ও। সামনে যেতে যখন হবেই শান্ত হয়ে যেতে হবে। একসাথে মুখোমুখি যাবে এই রহস্যের। কম্পিউটারের হিসেব মতো ওরা সর্বনিম্ন পয়েন্টে পৌঁছে গেছে প্রায়। শব্দটা হঠাৎ বন্ধ হয়ে গেল। 130, 132, 135 মিটার। এইখানে আসতেই হঠাৎ করে পাশের দেওয়ালগুলো যেন অদৃশ্য হয়ে গেল। এই আছে, এই নেই। চারপাশে হাতড়ে হাতড়ে দেখল রায়ান। কোনো দিকে কোনো দেওয়াল নেই। পেছন দিকে আলো ফেলে দেখল সুড়ঙ্গটা এখানে শেষ হয়ে গেছে। এতক্ষণ যে দেওয়ালকে শত্রু বলে মনে হচ্ছিল, এখন হঠাৎ উধাও হয়ে যাওয়াতে যেন শেষ সুরক্ষাটাও চলে গেল। তিনজন ঘন কালো জলের মধ্যে সাঁতার কাটছে। টর্চ ফেলে ওপরে নিচে পাশে কিছুই দেখা যাচ্ছে না। যেন একটা বিশাল জলভর্তি শূন্যস্থানে এসে পড়েছে, কিংবা একটা মহাসাগর। তিনজনেই বিহ্বল হয়ে চারিদিকে আলো ফেলে দেখার চেষ্টা করছে। এই জায়গাটায় অন্ধকারটা অন্যরকম, যেন একটা কুয়াশার মতো কিছু একটা জড়িয়ে রয়েছে জলের মধ্যে। সেজন্য আলোটা খুব বেশি দূর যেতেও পারছে না মনে হচ্ছে। এরকম কি হয়? ঠিক তখনই সেই আওয়াজটা আবার শুরু হলো। এবার খুব কাছ থেকে টেনে টেনে ভীষণ গভীর একটা আওয়াজ বের করছে কেউ। এবার জলের মধ্যে একটা বিশাল আলোড়ন তৈরি হলো ওদের সামনে। চকিতে আলো ফেলতেই রায়ান দেখল একটা সুবিশাল সুর নড়ছে জলের মধ্যে। একটা নয়, অনেকগুলো বিরাট আকারের টেন্টাকেলস, যেমন অক্টোপাসের হয়, অনেকটা সেই রকম। কিন্তু এখানে 8খানা নয়, রয়েছে আরও অনেকগুলো, এবং এক একটা সুর বড় বড় থামের মতো মোটা হবে। মাথাটা এখন অবধি দেখা যাচ্ছে না। প্রচণ্ড ভয়ে বিস্ময়ে সরে এলো অনেকখানি ওরা। এটা কি জীব? এখানে কিভাবে এলো? টেন্টাকেলসগুলো চারপাশে ঘুরে ফিরে কিছু একটা অনুসন্ধান করছে, যেন ওদের খুঁজছে, কিন্তু এই অন্ধকারে দেখতে পাচ্ছে না। ওরা ভয়ে বিস্ময়ে যথাসম্ভব নিঃশব্দে সুরগুলো থেকে দূরে যেতে চেষ্টা করলো, খুব সাবধানে, কোনো শব্দ যেন না হয়। শ্বাস প্রশ্বাসও নিচ্ছে যথাসম্ভব নিঃশব্দে। পালাতে হবে এখান থেকে এখনই। কিন্তু যে সুড়ঙ্গ দিয়ে ওরা ফিরেছিল, আপাতত তার সামনে ভেসে বেড়াচ্ছে জীবটা। ওরা সরে এসেছে অনেকটা। এবার কোথায় যাবে ওরা? শুধু নিঃসীম অন্ধকার জল চারিদিকে, উপর নিচ কিছুই বুঝতে পারছে না। আর দিক হারিয়ে ফেলেছে ওরা। এই জায়গাটা কি একটা চেম্বার? কত বড় হতে পারে? কোথায় অন্য সেই পথ? কিসের সাথে কানেক্টেড এই জায়গাটা? পাগলের মতো খুঁজতে লাগলো ওরা চারপাশে। কোথাও কি দেওয়াল নেই? সেটা কি করে হতে পারে? সমুদ্র তো আর হতে পারে না, কিন্তু বড় দিঘি হতে পারে। হ্যাঁ, মাটির তলায় জলাশয় থাকতে পারে, এমনটা স্টিভ ওদের কাল বলছিল। তবে এসব শোনা এক, আর সত্যি তার মধ্যে একটা অতিকায় প্রাণীর পাশে ভেসে বেড়ানো আর এক। তিনজনেই টর্চ ফেলে বেরোনোর একটা পথের সন্ধান করছে। এই তো একটা পাথর দেখা যাচ্ছে। হ্যাঁ, পাথরের একটা দেওয়ালই বটে। বাম দিকে ওটাকে রেখে সেইটা বরাবর এগোতে থাকলো ওরা। প্রাণপণে খুঁজতে লাগলো যদি একটা পথ দেখা যায়। দেওয়ালটা ধরে ধরে যেতে শুরু করলো ওরা। তিনজনের কোমরে এখনো বাঁধা আছে দড়িটা।
এইখানে এসে কাজে লেগেছে অবশেষে, না হলে এই বিপুল জলরাশিতে একসাথে ভেসে থাকা কঠিন। প্রাণীটার আওয়াজ থেকে থেকেই হয়ে চলেছে এখনো। তা থেকে বোঝা যাচ্ছে এখনো ওদের থেকে বেশ কিছুটা দূরে আছে ওটা। তবে এদিকে আস্তে আস্তে এগোচ্ছে মনে হচ্ছে। পাথরের দেওয়ালটা বিরাট, ওপরে নিচে কতদূর অবধি বিস্তৃত তা বোঝার কোনো উপায় নেই। যদি সত্যিই বেরোবার রাস্তা থাকেও, সেটা তো এই বিরাট দেওয়ালের যে কোনো জায়গাতেই হতে পারে। সে কি খুঁজে পাওয়া সম্ভব সামান্য এই টর্চের আলোয়? সবার সামনে যাচ্ছিল অ্যালেক্স। এমন সময় সাঁতার দিতে দিতে হঠাৎ কিসে একটা প্রচণ্ড ধাক্কা খেল। হঠাৎ করে এখানে পাথরের দেওয়ালটা থেকে বেরিয়ে এসেছে বড় বড় পাথরের চাই। অন্ধকারে দেখতে না পেয়ে সোজা গিয়ে ধাক্কা মেরেছে সেইখানে। ব্যথায় কোকিয়ে উঠল সে, পাক খেয়ে গেল শরীরটা। ব্যালেন্স হারিয়ে অটোমেটিক্যালি কোমরটা ডান দিকে ঘুরতে লাগলো। আর তখনই ওর পায়ের জুতোর ওই পাখনার মতো অংশটা কিভাবে যেন একটা পাথরের খাঁজে আটকে গেল। পেছন থেকে দুজনেই দেখতে পেল ঘটনাটা। তড়িঘড়ি করে এগিয়ে এলো ওরা ওর দিকে। জুতোটা খুব বেকায়দায় আটকে গেছে, কিছুতেই বের করতে পারছে না। রায়ানের হঠাৎ খুব টেনশন হতে শুরু করলো। যতক্ষণ ওরা টানাটানি করছে ততক্ষণে সেই প্রাণীটা কি পেছন থেকে ওদের ধরে ফেলতে পারবে না? অথচ এগোবার আর কোনো উপায় নেই। পেছন থেকে আওয়াজটা হঠাৎ এই সময় থেমে গেল। হঠাৎ শব্দ বন্ধ হয়ে গেলে নিস্তব্ধতা যেন গলার ওপর চেপে বসে। রায়ানেরও ঠিক সেই রকমই মনে হলো। প্রাণীটা কি চলে গেছে? কিন্তু আওয়াজটা আস্তে আস্তে কমে মিলিয়ে যায়নি, বরং কাছে আস্তে আস্তে হঠাৎ জাস্ট বন্ধ হয়ে গেল। অ্যালেক্সের দিকে ওর আর তখন খেয়াল নেই। স্টিভ ইতিমধ্যে মাথা ঠান্ডা রেখে ওর পকেট থেকে ছুরি বার করেছে। ধীরে ধীরে জুতোটার কাছে গিয়ে সেটার আটকে পড়া অংশটাকে কাটার চেষ্টা করছে। এই মুহূর্তে এটা ছাড়া আর উপায় নেই। রায়ানের মাথায় তখন কেবল একটাই চিন্তা ঘুরছে। ও আস্তে আস্তে পেছন ফিরল। টর্চের আলোটা ডাইরেক্টলি সামনে ফেলে কিছু দেখতে পেল না। ডান দিকে বাঁ দিকে পরিষ্কার, মানে যতদূর দেখা যাচ্ছে এই আলোয়, তার মধ্যে অন্তত নেই সেটা। তাহলে সত্যি হয়তো ওটা দূরে চলে গেছে। নিচের মিশ কালো জলরাশির মধ্যে আলোটা দেখাচ্ছে একটা বিকট বিভৎস বিশাল মাংসপিণ্ড। সন্তর্পণে এগিয়ে আসছে ওটা ওদের দিকে। ফ্যাকাশে লাল রঙের বিরাট পিণ্ডটার ধারগুলো থেকে বেরিয়ে রয়েছে ওই মোটা মোটা অসংখ্য সুঁড়গুলো। এটা কি মাথা বা শরীর? একটা বিরাট ঘরের মতো আকার শুধু মাথাটারই। একটা আর্ত চিৎকার বেরিয়ে এলো ওর গলা থেকে। আর ঠিক তখনই প্রাণীটা বিদ্যুৎ বেগে এগিয়ে এলো ওর দিক লক্ষ্য করে। আর পেছন থেকে দড়িটায় প্রবল একটা টান মেরে ওকে সরিয়ে দিল স্টিভ। এর ফাঁকে সে অ্যালেক্সকে মুক্ত করে ফেলেছে। রায়ান পাগলের মতো উল্টো দিকে পালাতে চাইছে তখন। প্রায় 20 ফুট দূরত্বে ভাসছে সেই অতিকায় প্রাণী, কিন্তু ওরা দুজন ওকে উল্টো দিকে যেতে দিচ্ছে না। কেন? চোখ ফিরিয়ে নিয়ে বন্ধুদের দিকে চাইতে দেখল দুজনেই বাম দিকে পাথরের দেওয়ালের মধ্যে একটা বিশেষ দিকে যাওয়ার জন্য নির্দেশ করছে। তাকিয়ে দেখল, হ্যাঁ, যে পাথরে অ্যালেক্স আটকে পড়েছিল তার থেকে কয়েক ফুট দূরেই একটা সুড়ঙ্গ আছে। রাস্তা পাওয়া গেছে তাহলে। যথাসম্ভব তীব্র বেগে তিনজনেই সাঁতার কাটতে শুরু করল। অল্পক্ষণেই পৌঁছে গেল সুড়ঙ্গের মুখে। কি আছে, কোথায় যায়, এটা এইসব ভাবার সময় এখন নেই। হুড়মুড় করে প্রথমে ঢুকে পড়ল অ্যালেক্স। পথটা বেশ সরু, ঢুকতে বেগ পেতে হচ্ছে। কোনো রকমে শরীরটা গলিয়ে দেওয়ার পর রায়ান তার শরীরটা অর্ধেক ঢুকিয়েছে। এমন সময় তীব্র একটা চাবুকের আঘাত যেন পড়ল পিঠের ওপর। সরসর করে শরীরটা বেরিয়ে এলো আবার ওর বাইরে। একটা সুঁড় ওকে জড়িয়ে ধরতে চাইছে। হাতির পায়ের মতো মোটা জিনিসটা, গায়ে আবার অজস্র কি সব গুটির মতো।
ওর কোমরটাকে জড়িয়ে ধরেছে তখন জিনিসটা, টেনে নিয়ে যাওয়ার উপক্রম করছে। তখনই স্টিভ, যে এতক্ষণ বাইরে ছিল, তার হাতে থাকা ছুরিটা দিয়ে আঘাত করলো জিনিসটাকে। চ্যাটচ্যাটে কি একটা তরল বেরিয়ে এলো সেই ক্ষত থেকে। রায়ানকে ছেড়ে দিয়ে যন্ত্রণায় বিকট শব্দে চিৎকার করে উঠল প্রাণীটা। রায়ান হুড়মুড় করে সুড়ঙ্গটায় ঢুকে পড়ল, আর সুরটা এবার জড়িয়ে ধরল স্টিভকে। স্টিভ হাতে ধরা ছুরি দিয়ে কোপ বসালো আবার, কিন্তু এবার ওকে ছেড়ে না দিয়ে আরও বেশি করে চেপে বসলো প্রাণীটা। প্রবল বেগে টানতে লাগলো ওদের। দড়িটা বাঁধা থাকায় ভেতর থেকে রায়ান আর অ্যালেক্সও প্রায় বাইরে চলে এসেছে। তখনই রায়ানের কোমরে বাঁধা দড়িটা শিথিল হয়ে গেল। স্টিভ দড়িটা কেটে দিয়েছে। সুড়ঙ্গের মধ্যে রয়ে গেছে এরা দুজন, আর বাইরে ওই প্রাণীটার কবলে রয়ে গেছে স্টিভ। চিৎকার করে উঠল দুজনেই। মুহুর্মুহু আলোড়ন তৈরি হচ্ছে এবার জলে। প্রাণীটা আঘাত পেয়ে ক্ষেপে উঠেছে। এই কি শেষ? এইভাবে বন্ধুকে হারাবে ওরা? কি মনে করে রায়ান ওর আলোটা ফেললো মাংসপিণ্ডটার উপর। কিছু একটা খুঁজছে যেন ও। ওই তো পিণ্ডটার ঠিক মাঝখানে একটা গাঢ় লাল রঙের অংশ। অ্যালেক্সকেও আলোটা ওখানে ফেলতে ইশারা করলো। আলো পড়ায় যেন প্রবল বিরক্ত হয়ে উঠল জীবটা। মন্ত্রমুগ্ধের মতো দেখলো ওরা জীবটা হাঁ করলো। ওই লাল অংশটাই ওর মুখ। সেটা খুলতেই মুখের ভেতর দেখা গেল হাজার হাজার দাঁত সারি দিয়ে রাখা, আর অনেকগুলো সরু সরু টেন্টাকেলস বেরিয়ে আসছে সেখান থেকে, যেন শত শত জীব। শেষ চেষ্টা হিসেবে রায়ান ফাইনালি ওর পকেট থেকে ছুরিটা বার করল। দেখা দেখি অ্যালেক্সও। তারপর প্রাণপণে শক্তিতে ছুঁড়ে দিল ঠিক ওটার মাথা লক্ষ্য করে। দুটোই গিয়ে বিঁধল মাথা। সঙ্গে সঙ্গে প্রচণ্ড চিৎকারে ভরে গেল চারপাশটা। আচারি পিছাড়ি খেতে লাগলো জীবটা। যন্ত্রণায় ছটফট করতে করতে স্টিভকে ধরে রাখা সুরটা আলগা হয়ে এলো। স্টিভ গড়িয়ে পড়ল বাইরে। ওরা দুজনে বাইরে এসে স্টিভকে ধরে ফেলল। তারপর ঠেলে ঠুলে তিনজনেই ঢুকে পড়ল সুড়ঙ্গের ভেতরে। বিনা বাক্য ব্যয় সাঁতার দিয়ে আরও কিছুটা এগিয়ে এলো সবাই। এখন কেবল দূরে দেখা যাচ্ছে সুড়ঙ্গের মুখটা। মুখটা এটার সরু। ওই প্রাণীটা এখানে প্রবেশ করতে পারবেন। বাইরে সেই আওয়াজটা আস্তে আস্তে কমে আসছে, দূরে চলে যাচ্ছে যেন। অবশেষে কি ওরা নিরাপদ তাহলে? স্থির হয়ে দুজনে স্টিভের দিকে চাইল। ওর মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, চোখটা বন্ধ করে রেখেছে। স্টিভ, স্টিভ, তুই তুই ঠিক আছিস? ইশারায় জানালো যে ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওর বুকের ওপর খুব জোরে আঘাত হেনেছে প্রাণীটা। এই সুরগুলো ওকে অনেকক্ষণ জড়িয়ে রেখেছিল। প্রবল চাপে হয়তো বুকের পাঁজর ভেঙেই গেছে। হৃৎপিণ্ড কি ফুসফুসেরও ক্ষতি হয়েছে হয়তো। ওর ডাইভ কম্পিউটারের দিকে দেখে বুঝল ওর রক্তে কার্বন ডাই অক্সাইড বাড়ছে। অ্যালেক্স আর রায়ান পরস্পরের মুখের দিকে তাকালো। এখান থেকে ওপরে উঠতে কয়েক ঘন্টা অন্তত লাগবে। এর চেয়ে দ্রুত ওপরে উঠতে গেলেও মৃত্যু এক প্রকার নিশ্চিত। আর এটাই সেই সুড়ঙ্গ যেটা বাইরে অবধি যায় কিনা তাই বা কে বলতে পারে। কিছুই করার নেই ওদের। ওরা চেষ্টা করছিল স্টিভকে সজ্ঞানে রাখার, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলল সে। কি করবে কিছুই বুঝতে পারছিল না ওরা। নাড়ির গতি ধীরে ধীরে কমে আসছে, সেটা ওর হাতে বেঁধে রাখা কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছে। 100 থেকে কমে 70 হলো, তারপর 50, 30, আরও কিছুক্ষণ পরে সেটা একেবারেই কমে 0 হয়ে গেল। নিথর নিশ্চল স্টিভ ভেসে রইল ওদের দুজনের মাঝে। সব শেষ, সব সাহায্যের বাইরে চলে গেছে সে। ওদিকে তাকিয়ে কেমন যেন অসাড় হয়ে রইল দুজনে। সবই কেমন অর্থহীন মনে হচ্ছে। থাক না, ওরাও এখানে থাক, একসাথেই না হয় রয়ে যাবে পাতালে। কতক্ষণ কেটে গেল তা ওদের জানা নেই। হঠাৎ মনে হলো পাশ দিয়ে ছোট ছোট দুটো মাছ সাঁতরে গেল যেন। হ্যাঁ,
ওই তো আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছে ওরা, একটা গাঢ় নীল আর একটা গাঢ় হলুদ। মাছ দুটো চলে গেল না, ওদের পাশেই গোল করে ঘুরতে লাগলো। তারপর ও দুটো সুড়ঙ্গ দিয়ে একটু এগিয়ে গেল, আবার ফিরে এলো, যেন ওদের সাথে যেতে বলছে। বহুদিন আগে দেখা সেই হলুদ মাছটার কথা মনে পড়ল। ঠিক একই রকম দেখতে এটা, একই ডোরাকাটা দাগ, শুধু পাশের নীল মাছটা যোগ হয়েছে এখন, রোদে ঝকঝকে অমলিন সমুদ্রের মতো নীল। রায়ান জানে কি করতে বলছে এরা, এদের পিছু পিছু যেতে হবে। অ্যালেক্সকে ইশারায় বলল সে কথা। ও লক্ষ্য করেছে দুটোকে। বেরোবার সময় হয়ে এসেছে এবার। স্টিভের শরীরটা বই নিয়ে যাওয়া সম্ভব নয়। কোথায় কত সরু এই পথ তা ওরা জানে না। ওরাও খুব ক্লান্ত। সুড়ঙ্গের একটু দূরে পাথরের একটা খোপ মতো পাওয়া গেল। সেখানে স্টিভের শরীরটা হেলান দিয়ে রেখে দিল, কয়েকটা পাথর সাজিয়ে দিল চারপাশে। তারপর মাছ দুটোকে অনুসরণ করে চলল সুড়ঙ্গ বরাবর। মিনিট 10 যাওয়ার পর সুড়ঙ্গটা ওপরে উঠতে শুরু করলো। ধীরে ধীরে ওপরে উঠছে তারা। এখন আর ভয়ও হচ্ছে না, টেনশনও না, শুধু যন্ত্রের মতো কম্পিউটারের কথা মেনে ধীরে ধীরে ওপরে উঠছে ওরা। কিছুক্ষণ পরে মাছ দুটো কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। একটাই রাস্তা ওঠার, পথ হারাবার ব্যাপার নেই। নামতে লেগেছিল ঘন্টা খানে, কিন্তু নিচে ওরা ছিল আরও বেশ কিছুক্ষণ। যত বেশিক্ষণ নিচে থাকবে তত ধীরে ধীরে উঠতে হবে ওপরে, তাই উঠতে সময় লাগবে অনেকগুলো ঘন্টা। দুজনের কারোর মুখেই কোনো কথা বা ইশারা নেই। কত কাল কেটে গেল যেন, শুধু এই অন্ধকার জল ছাড়া চড়াচড়ে আর কিচ্ছু নেই। প্রায় 6 ঘন্টা পরে ওরা যখন শেষমেশ জল থেকে বাইরে উঠে এলো, তখন ঘড়িতে সন্ধে হয়ে এসেছে। দুজনে জল থেকে উঠে নিজেদের আবিষ্কার করলো সেই পাহাড়ি গুহাটার ভেতরে। ওদের গন্তব্য ছিল এটাই, সেই দড়িটা এখনো বাঁধা, যেটা কাল ওরা এসে লাগিয়ে গিয়েছিল। শুধু কাল ওরা ছিল 3 জন, আর আজ 2। হতক্লান্ত শরীরেও দড়িটা ধরে ধরে পৌঁছে গেল গুহার একদম বাইরে। অবশেষে খোলা মুক্ত আকাশ, বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিল ওরা। তারপর ধীরে ধীরে নিঃশব্দে ফেরার পথ ধরল। পেছন থেকে আসা চাপা হাহাকারের আকুতিটা কি সত্যিই আসছে, নাকি সবটাই ওদের কল্পনা? দুজনের কেউই অপরজনকে সেই প্রশ্নটা করল না। সেই দিনের পর প্রায় 1.5 মাস কেটে গেছে। সেদিন ফেরার পর ওদের দুজনকেই হসপিটালে ভর্তি হতে হয়েছিল। বহুক্ষণ নিচে থাকার জন্য প্রচণ্ড মানসিক চাপে দুজনেই অসুস্থ হয়ে পড়ে সেই রাতে। হোটেল থেকেই ওদের হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। ঘটনা শুনে পরের দিনই লিভ চলে এসেছিল। তারপর প্রায় 10 দিন কাটিয়ে যে যার ঘরে ফেরে অ্যালেক্স আর রায়ান। পুলিশকে ওরা স্টিভের মৃত্যুর খবরটা দিয়েছিল, কিন্তু সেই বীভৎস অতিকায় জীবের কথাটা এড়িয়ে গিয়েছিল। এক লিভ ছাড়া আর কাউকেই এখনো পর্যন্ত বলেনি ওরা। এমনকি লিভও ওর কথা বিশ্বাস করেছে কিনা সন্দেহ হয়। কিন্তু যত দিন যাচ্ছে তত ওর মনে হচ্ছে যে এই কাহিনী সবার জানা উচিত। মাটির তলায় জলের মধ্যে কি বিভীষিকা লুকিয়ে আছে তার খোঁজ ওরা পেয়েছে। বহু ঝুঁকির বিনিময়ে লব্ধ এই জ্ঞান, সেটা কি মানুষকে জানানো উচিত নয়, এমনকি কর্তব্যই বলা চলে? নাকি একটা পার্সোনাল ঘটনাকে লিখে বিখ্যাত হওয়ার লোভ শুধু এটা? গুলিয়ে যায় রায়ানের। ঘুম আসে না খুব একটা আজকাল। সেই ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছে ও। স্টিভের সব জিনিস নিয়ে যেতে লোক পাঠিয়েছিলেন ওর বাবা। শুনেছে মানুষটা খুবই ভেঙে পড়েছে। একটা খুব ছোট ফ্ল্যাট কম টাকায় ভাড়া পেয়েছে ও, শহরের একটু বাইরে, একটু দূর হয়ে ভালোই হয়েছে।
এদিকে কোনো চেনা লোকের সাথে দেখা হওয়ার সম্ভাবনাও কম। এখন শুধু যন্ত্রের মতো সকালে যায় ক্যাফেতে কাজ করতে, সন্ধে করে ফেরে, ঘরে এসে চুপচাপ বসে থাকে। ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট, বসার ঘরেরই একদিকে তার পড়ার টেবিল। রাতের খাবার সেরে লিখতে বসেছে আজ। কদিন আগেও ঠিক করেছে যে এই পুরো অভিজ্ঞতাটা লেখা দরকার। এ ধরনের প্রাণী আছে, ও নিজের চোখে দেখেছে, সেটা মানুষকে জানাতে হবে না? বিবর্তনের কোন ধারায় এরকম জন্তু তৈরি হয় এ নিয়ে আলোচনা হওয়াটা প্রয়োজন বই কি। তবে রোজই ভাবে লিখবে, কিন্তু কিছুতেই যেন শুরুটা করতে পারে না। আজকে টেবিলের সামনে কাঁচের জানলা দিয়ে দেখা যাচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। দূরে টিমটিম করে জ্বলা হলুদ রাস্তার আলোটা ঝাপসা হয়ে এসেছে বৃষ্টির তোড়ে। হাওয়ার দমকে কাঁচের পাল্লাটা যেন কেঁপে কেঁপে উঠছে বারবার। ঠিক এই সময় বাড়ির দরজায় কড়া নাড়ার আওয়াজ হলো। একবার নয়, বারবার আঘাত করছে কেউ পাগলের মতো। এত রাতে এই বৃষ্টিতে কে এলো? দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ছিটকিনিটা খুলল সে। দরজার সামনে মিটমিটিয়ে জ্বলতে থাকা বাল্বের আলোতে সে দেখল কোথাও কেউ নেই। শুধু অঝোর ধারায় বৃষ্টিতে রাস্তাঘাট ভেসে যাচ্ছে। কি হলো ব্যাপারটা? মনের ভুল নাকি সেই? দরজাটা বন্ধ করে ঢুকে আসে রায়ান। জানলাটা হাট করে খোলা। এর মধ্যে কি করে খুলে গেল? দমকা বৃষ্টির ছাঁটে টেবিলটা ভিজে যাচ্ছে, কাঠের মেঝেটাতেও জল গড়াচ্ছে। দৌড়ে টেবিলের কাছে গিয়ে দেখল তার লেখার খাতাটা ইতিমধ্যেই ভিজে সপসপ করছে। নিশ্চয়ই ছিটকিনিটা ঠিকমতো লাগানো হয়নি। দূরতেরই লেখাটার 12টা বাজল। জানলাটা ভালো করে আটকে ঘর পরিষ্কার করছে সে। মিনিট 5 সব চুপচাপ। তারপর হঠাৎ আবার দরজায় জোরে জোরে আঘাত করার শব্দ। ছিটকে উঠল রায়ান। কেউ বদমাইশি করছে নাকি? ভাবতে ভাবতে দরজাটা খুলেই এবার আরও অবাক হয়ে যায় সে। এ কি অ্যালেক্স, তুই এখানে? এত রাত্রে তুই এখানে কি করছিস? রায়ান, রায়ান, আমাদের আমাদের ফিরতেই হবে এখান থেকে। খুব খুব বড় ভুল হয়ে গেছে আমাদের। তাকে শোধরানোর একটাই রাস্তা, ফিরিয়ে আনতে হবে আমাদের তাকে। আরে তুই কি বলছিস এই সব? সেদিন তোর সামনে আমরা ঠিক করলাম না? তোর সামনে ঠিক করলাম তো যে আর নয়, আর কোনো দিনও নয়। না না, আমরা আমরা ভুল ভেবেছিলাম। কেন সেদিনের পর থেকে তোর কিছু মনে হয়নি? কেন কিছু টের পাচ্ছিস না তুই? আমি খেতে ঘুমোতে কিছুই করতে পারি না। আমাদের যেতেই হবে ওখানে, আবার যেতেই হবে। বড় বিধ্বস্ত, বড় অস্থির লাগছে ওকে। তাহলে অ্যালেক্সও কি ওর মতো দেখতে পাচ্ছে সেই অতল অন্ধকার থেকে বেরিয়ে আসা হাত দুটো? আচ্ছা আচ্ছা, তুই আগে ভিতরে আয়, তারপর কথা বলছি। আয় ভিতরে আয়। ভেতরে এসে ভেজা জামা প্যান্ট পরেই ঝুপ করে চেয়ারে বসে পড়ল অ্যালেক্স। রায়ান আর কথা বাড়ালো না এই নিয়ে। কফি খাবি? কফি? আচ্ছা, থাকলে দে। তারপর আবার দুজনেই চুপচাপ। বাইরের বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। কফি বানিয়ে একটা কাপ বাড়িয়ে দিল ওকে। নে, তা তুই এখানে ফেরার কথা বলতে এসেছিস? অ্যালেক্স মৃদু গলায় বলল। রায়ান, আমার মনে হয় আমাদের ওখানে ফেরা উচিত। স্টিভকে আমাদের ওখানে ফেলে আসাটা একদমই ঠিক হয়নি। ওপরে নিয়ে আসা উচিত ছিল। অ্যালেক্স, অ্যালেক্স, তুই একটা জিনিস বোঝার চেষ্টা কর। স্টিভকে আমরা ওখানে ফেলে আসিনি। স্টিভ নিজে আমাদের ফেলে চলে গেছে। কিছুক্ষণ আবার নিস্তব্ধতা বাড়িটায়। তারপর অ্যালেক্স বলল, আমি আমি রোজ স্বপ্নটা দেখি, জানিস? আমরা তিনজন অন্ধকার একটা সুড়ঙ্গর মুখে দাঁড়িয়ে আছি, সামনে বিরাট খাদ। হঠাৎ করে স্টিভ পা পিছলে খাদের মধ্যে পড়ে যাচ্ছে। শেষ মুহূর্তে ও আমাদের দিকে তাকিয়ে ওর হাত দুটো বাড়িয়ে দিল, কিন্তু আমরা কেউ ওর হাতটা ধরলাম না। আর তারপর অন্ধকারে কোথায় যেন নিচে পড়ে যায়। আর সেই মুহূর্তেই আমি চিৎকার করে ঘুম ভেঙে উঠে বসি।
রায়ান চমকে উঠল। অন্ধকারে বাড়িয়ে দেওয়া ওই দুটো হাতের স্বপ্ন ও প্রায় রোজই দেখে। এত মিল স্বপ্নে হতে পারে? অ্যালেক্স তখনও কথা বলে চলেছে। আর শুধু স্বপ্নে নয় রে, আমি ওকে দেখতেও পাই, চোখের সামনে। ঠিক তোর মতো মানুষ হিসেবে নয়, অন্যরকম। যেমন? এই যেমন ধর, দিন 10 আগে সকালবেলা আমি এখন বাড়িতে থাকছি তো, আমাদের একটা বাগান আছে। আমার মায়ের প্রিয় কিছু লাল গোলাপের গাছ আছে, অনেক ফুল হয়েছে এবারে। আমি সেদিন ভোরবেলা বাগানে হাঁটছি, দেখি সেদিন ওই একই গাছগুলোতে নীল রঙের গোলাপ ফুটেছে। আমি অবাক হয়ে মাকে দেখাবো বলে ডাকতে গেলাম, এসে দেখি কই নীল, লালই তো। অথচ অথচ আমি জানি যে আমি দেখেছি, নীল ওর প্রিয় রং ছিল। তোর মনে আছে? মনে আছে। তারপর কদিন আগে সকালবেলা ঘুম ভেঙে দেখি গাড়ির গ্যারেজের দরজায় একটা ছোট মাছকে এঁকে রেখে গেছে কে, নীল রঙের মাছ, সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে, এইরকম একটা আঁকা। সবাই বলল ওটা নাকি গ্রাফিটি, কেউ দুষ্টুমি করে এঁকেছে। কিন্তু আমি দেখেছি ওটার গায়ে খুব ছোট ছোট করে লেখা ছিল কাম ব্যাক। ওটা কেউ আঁকেনি আমি জানি, তাও হয়তো আমি এটা ভাবতাম না। একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়ে হ্যালুসিনেট করছি এরকমটাই ভেবে নিতাম। কিন্তু কিন্তু 2 দিন আগে আমি ওর বাড়ি গেছিলাম জানিস, ওর বাবার সাথে দেখা করতে। আমরা তো চিনি ওদের আগে থেকে। ঘটনার পর থেকে আমি একবারও যাইনি। আমার মা অনেক দিন ধরে বলেছিল যে গিয়ে একবার ওনার সাথে কথা বলা উচিত, কি হয়েছিল সেটা ওনাকে জানানো উচিত। ঠিকই বলেছিল। আমি কাপুরুষের মতো যাইনি এতদিন। দেখলাম উনি একদম ভেঙে পড়েছেন জানিস। এলিসের পর তো ঠিকঠাকই দেখছিলাম, এখন একদমই অন্যরকম। কেন কি হয়েছিল সেসব নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন, আমি বিশেষ কিছু উত্তর দিইনি। আমার মনে হয় আর কিছু না হোক ওনার শান্তির জন্য দেহটা উদ্ধার করা উচিত। অ্যালেক্স থামল। তুই কি আমায় পাগল ভাবছিস? না, ভাবছি না, কারণ আমিও কিছু জিনিস দেখেছি, বা বলতে পারিস ফিল করেছি। হুবহু ওই স্বপ্নটাই আমিও দেখি প্রায় দিন। আমি ভাবছিলাম অভিজ্ঞতাটা হয়তো কোথাও লেখার কথা, কিন্তু যেমনটা তোদের বলেছিলাম, কিছুতেই লিখে উঠতে পারি না। লিখতে বসলেই যেন মনে হয় পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, চোখ খুললেই দেখতে পাবো, মুখ তুললেই দেখি যেন একটা ছায়া সরে গেল, অথচ কেউ নেই। আরও একটা ব্যাপার আছে, আমি তোদের কাউকেই এই বিষয়টা বলিনি, কিন্তু মনে আছে সেই 1 বছর আগে আমরা সবাই মিলে একটা ডাইভ করেছিলাম, একটা জাহাজ দেখেছিলাম। সেদিনও কিছু একটা যেন আমি দেখেছিলাম। সেদিনের সমস্ত কথা খুলে বলল ও অ্যালেক্সকে। সেই লণ্ঠন জ্বলা, সেই আলোর বাড়া কমা, সেই ফিসফিসানি শব্দ। আমি জানিস ডায়েরিতে লিখে রেখেছিলাম সেই দিনের ঘটনাটা। কদিন আগে আবার পড়তে গিয়ে কিছু জিনিস নতুন করে বুঝতে পারলাম জানিস। ওই তোকে বললাম না যে ওই লণ্ঠনগুলো জ্বলছিল নিভছিল, একটা অদ্ভুত প্যাটার্ন। ওই একই প্যাটার্নটা আমি লিখে রেখেছিলাম। এই দেখ সেই প্যাটার্ন। ডায়েরিটা খুলে দেখায় ওকে। লেখা আছে, একবার চলছে, তারপর নিভে গিয়ে হঠাৎ করে একটা ফ্ল্যাশ, তারপর বেশ কিছুক্ষণ নিভে গেল, আবার জ্বলল, আবার নিভল, জ্বলল নিভল, তারপর হঠাৎই বিরতি। সেদিন জানিস খুলে পড়ার পর আমার কেন জানি একবারের জন্য মনে হলো, আচ্ছা যদি এটা র্যান্ডম না হয়, যদি কোনো সংকেত হয়। তুই জানিস যে আলো দিয়ে মর্স কোড দেওয়া যায়, জ্বলছে, এটা হলো ড্যাশ, খুব অল্পক্ষণ জ্বলল বা ফ্ল্যাশ হলো, এটা হলো ডট, দুটো অক্ষরের মাঝে গ্যাপ বোঝাতে লম্বা বিরতি। ঠিক এটা যদি আমরা ধরি তাহলে সিগন্যালটা হবে দুটো অক্ষরে, প্রথমটা ড্যাশ ডট, পরেরটা ড্যাশ ড্যাশ ড্যাশ।
এবং মর্স অ্যালফাবেট অনুসারে এই দুটো লেটার হলো এন আর ও ডট। নো, জাস্ট জাস্ট নো। না, জাস্ট নো নয়, পুরো কথাটা হলো নো লিভ। আমি এই লিভ কথাটার মানে ভেবেছিলাম বোধহয় আমাদের লিভ, এলভিরার নাম। না, কিন্তু কিন্তু তা নয়, ওটা ওটা একটা মেসেজ ছিল। ওটায় বারবার বারবার আমাদের ডাইভিংয়ের প্ল্যানটা ছেড়ে দিতে বলছিল। আমি 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 বোকার মতো কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু না। থম মেরে বসে রইল দুজনেই বেশ কিছুক্ষণ। তারপর অ্যালেক্স বলল, কিন্তু কে দিচ্ছিল এই মেসেজ? স্টিভ তো তখনও। স্টিভ নয়। আর আর কে হতে পারে বল? আর কি ঘটেছিল সেই দিন? এলিস। এলিস? তুই তুই ভেবে দেখ, আমরা দুপুরে গিয়েছিলাম, ঠিক ওই সময়ের একটু আগেই ওর মৃত্যু হয়েছিল। আমি নিশ্চিত কোনোভাবে এলিস এসেছিল। এলিস এসেছিল আমাদের এই কথাটা বলতে, শুধু শুধু আমারই চোখে পড়েছিল। আর আর আমিও তার সাবধান বুঝতে পারিনি। সেই জন্যই স্টিভকেও হারালাম। আমারই ভুল, পুরোটা আমারই ভুল। তুই ঠিক বলেছিস, আমাদের স্টিভের শরীরটা ফেরত আনা উচিত। আর কিছু তো করতে পারলাম না, কিন্তু এইটুকু করবই। কিন্তু এইবারে আরো বেশি প্রস্তুতি নিয়ে যাব। আমি স্টিভকে হারিয়েছি, তোকে আমি আর হারাতে চাই না অ্যালেক্স। বাইরে বৃষ্টি কখন থেমে গেছে। সকাল হতেই এই পরিকল্পনার কথা ডিটেলে বলল ওরা লিভ এবং এমিলিনকে। এমিলিন ওদের অন্য ট্রিপটার ট্র্যাজেডির কথা সবই আগে শুনেছে। এবার ওদের নিজেদের মুখ থেকেই এই সেকেন্ড ট্রিপের প্ল্যান শুনে সে বলে উঠল, আমিও তোদের সাথে যাব। হা না করার আগে ভেবে দেখ, আমার বিষয়টা নিয়ে আগে এক্সপিরিয়েন্স আছে। তোরা অলরেডি একবার এই কেভিংটা করে এসছিস, তাই আমরা এখন জানি ঠিক কী এবং কতটা বিপদ আছে ওখানে। আমার তোদের সাথে যদিও আগের বাড়ি যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। এবারে অন্তত তোরা না করিস না প্লিজ। তাছাড়া দুজনের থেকে তিনজন বেটার। প্লাস এই ফিরিয়ে আনার জন্য অনেক টেকনিক্যাল ব্যাপারও আছে, সেই ব্যাপারগুলো আমি হ্যান্ডেল করতে পারবো। ওরা দুজন মুখ চাওয়াচাই করলো একবার। তারপর অ্যালেক্স বলল, এমেলিন, তুই যেতে চাস তার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু ওখানে যা আমরা দেখেছি সেটা তুই জানিস না। তাই যা বলছি মন দিয়ে শোন, পুরো ডিটেলস না শুনে হ্যাঁ করিস না। তারপর অতল গভীরের ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা বলল এমিলিনকে। এ বিষয়ে তুই কাউকে কিছু বলবি না, এটাই আমার অনুরোধ, অন্তত এই রেস্কিউ অপারেশন শেষ না হওয়া পর্যন্ত। সব শুনে এমিলিন থ হয়ে বসে রইল। লিভ ওর মুখের দিকে তাকিয়ে বলল, আমার জানিস তো প্রথমে শুনে না ঠিক এরকমই একটা রিয়াকশন হয়েছিল, কিন্তু কত অজানা রহস্যই তো আছে এখনো পৃথিবীতে। ধর এটাও একটা তেমন কিছু। আমার মনে হয় ওটা ওটা বহু প্রাচীন কালের কোনো একটা জীব। পুরনো কালে এরকম দৈত্যাকার অনেক জীবই তো ছিল। যেমন ধর তিমিরের চেয়ে বড় ছিল সুপার তিমির বা মেগালোডন, তেমনই হয়তো কিছু একটা এই জিনিসটা। পরের দিন এমিলিন ওদের সাথে দেখা করে ওর সিদ্ধান্ত জানালো। ও যাবে ওদের সাথে, রিস্ক বুঝেই ও সিদ্ধান্ত নিয়েছে। একটু কিন্তু করলেও ওরা দুজন খুশিই হলো এই সঙ্গীকে পেয়ে। লিভও ওদের সাথে অভিযানে যাবে ঠিক হলো। ডাইভিংয়ের বাইরের সমস্ত ব্যবস্থা, স্টিভকে তোলার পর কি করতে হবে, পুলিশকে খবর দেওয়া, ট্রান্সপোর্ট জোগাড় করা ইত্যাদি সমস্ত দায়িত্ব নিল লিভ। তারপর এক সপ্তাহ বাদে চারজনে অবশেষে রওনা হলো ফ্লুরা কেভের উদ্দেশ্যে। আরেকটা রোদ ঝলমলে সকাল এখানে। গাড়ি চালিয়ে ওরা সবাই পৌঁছেছে ফ্লুরা লেকের সামনে। কিন্তু এবারে ওদের যাত্রাপথ একটু আলাদা।
আগেরবার লেকে নেমে সুড়ঙ্গ পথে সেই ভয়াল বিশাল জলরাশির মধ্যে গিয়ে পড়েছিল। তারপর বহু ঘটনার মধ্যে দিয়ে ওদিকে দ্বিতীয় সুড়ঙ্গ আবিষ্কার করে পাহাড়ি গুহামুখ দিয়ে বেরোতে পেরেছিল। যেহেতু স্টিভের শরীরটা আটকে পড়ে আছে দ্বিতীয় সুড়ঙ্গে, ওরা এবারে আর লেক দিয়ে নামবে না, পাহাড়ি গুহা দিয়ে নামবে, তারপর নিচ অবধি গিয়ে উদ্ধার করে আবার পাহাড়ি গুহা পথেই ফিরে আসবে। সমস্ত সরঞ্জাম আগেরবারের মতোই পরে রেডি হয়ে নিল অ্যালেক্স, রায়ান এবং এমলিন। লিভ এই গুহামুখটাতেই অপেক্ষা করবে। গতকাল এসে এখানে অনেক উদ্ধার কাজের সরঞ্জাম রেখে গেছে ওরা। লিভকে আলিঙ্গন করে বিদায় জানিয়ে ঠিক বেলা 10টা নাগাদ গুহাটার মধ্যে ধীরে ধীরে নামল তিনজনে। পা স্পর্শ করল গুহার নিচের ঠান্ডা জল। প্রথমে অ্যালেক্স, মাঝে রায়ান, শেষে এমলিন। ডুব দিল একে একে। আবার সেই ঘন অন্ধকার। কিভাবে যে মুহূর্তের মধ্যেই বাইরের আলোটা শুষে নেয় এই চির আঁধারের পর্দাটা। রায়ানের বুকটা ঢিপ ঢিপ করছে। আগেরবার ছিল অজানাকে জানার উত্তেজনা, এবারে অনেক বেশি অভিজ্ঞ সে। স্বেচ্ছায় সে ফিরছে এখানে, কারণ নো ওয়ান লেফট বিহাইন্ড। কাউকে ফেলে আসবো না, এই হচ্ছে গ্রুভ ডাইভিংয়ের মন্ত্র। আসছি আমরা স্টিভ, আর দেরি নেই বন্ধু। এই পথটা প্রায় পুরোটাই খাড়াই, তাই দ্রুত নিচে নামছে ওরা। একটাই পথ সর্পিল ভঙ্গিতে এঁকে বেঁকে সোজা নিচে নেমে গেছে। পেছনে তাকিয়ে দেখল এমলিন ওকে সাইন দিচ্ছে। ঠিক আছে সবাই। নামছে নামছে নামছে, 100 মিটার ক্রস করে গেল, তারপর 120 মিটার। এখনও কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। গুড, হয়তো নেই এখন এখানে প্রাণীটা। 130, 135 মিটার, সর্বনিম্ন গভীরতায় পৌঁছে গেল ওরা। সুড়ঙ্গটা এবার প্রায় শেষ হয়ে আসার কথা ওদের হিসেব অনুযায়ী। এখানেই কোথাও রয়েছে সে। খুব সাবধানে আলো ফেলে এগোতে থাকলো ওরা। আরও ফুট 20 যেতেই থমকে গেল অ্যালেক্স। বাকিদেরও দাঁড়াতে বলল। পাশে পাথরের দেওয়ালে একটা খুপড়ি মতো ছোট জায়গা আছে, সেখানে ঠেস দিয়ে রাখা আছে স্টিভের শরীরটা। ঠিক যেরকমভাবে রেখে গিয়েছিল ঠিক সেরকমভাবেই আছে। এখানে জল এতটাই ঠান্ডা যে শরীর অবিকৃত থাকতে পারে অনেক দিন। এসেছি, আমরা এসেছি স্টিভ। এবার দ্রুত হাতে কাজ করতে লাগলো এমলিন। শরীরটা রক্ষা করার জন্য একটা ব্যাগে ঢোকাতে হবে, তারপর বাঁধতে হবে ওদের সাথে, তারপর উল্টো পথে ফেরা। জলের এত নিচে যত কম সময় থাকা যায় ততই ভালো। বাকি দুজনও সাহায্য করছে ওকে। প্রায় হয়েই এসেছে এমন সময় সেই আওয়াজটা শোনা গেল খুব কাছে। অজান্তেই রায়ানের হাতের আলোটা শব্দটার দিকে ঘুরে গেল। সামনেই দেখা যাচ্ছে কিছুটা দূরে গিয়ে সুড়ঙ্গের দেওয়াল শেষ হয়ে গেছে। ও জানে তারপর আছে একটা খাদ বা একটা সাগরের মতো অন্তহীন জলরাশি। ওখান থেকেই আওয়াজটা আসছে। তিনজনে মুখ চাওয়াচাওয়ি করল। সকলেই শুনছে, একটা নয়, একসঙ্গে অনেকগুলো প্রাণী যেন এবার শব্দ করছে বাইরে, যেন পাতালে সভা বসিয়েছে দৈত্যকার জীবেরা। যাবে ও সামনে একটুখানি, আরেকবার দেখতে চায় কেবল উঁকি মেরে। এই সুড়ঙ্গটার মধ্যে থেকেই বাইরেটা একবার দেখবে শুধু কেবল। ঠিক কেমন ছিল যেন ওদের গায়ের রংটা, কতগুলো আছে এখানে, সব কি দেখতে একই? রায়ান উঠে দাঁড়ান। ওরা দুজন কাজ শেষ করছে, খালি 1 মিনিটের জন্য ও যাবে আর আসবে। ওইদিকে একটা পা বাড়ালো, আর তখনই ব্যাপারটা ঘটল। চোখের সামনে ও দেখতে পেল একটা আবছা নীলাভ অবয়ব দাঁড়িয়ে রয়েছে সুড়ঙ্গটার মুখে, ঠিক স্টিভের মতো দেখতে। হ্যাঁ আমি। গমগমিয়ে জবাবটা এলো ওদিক থেকে। মুখ নড়ল না, কিন্তু মাথার মধ্যে শুনতে পেল সবাই। হতবাক হয়ে চেয়ে রইল সবাই। স্টিভ, তুই তুই কেমন করে, মানে এইখানে কিভাবে? অ্যালেক্সের কথা এলোমেলো হয়ে যাচ্ছে। পুরো কথোপকথন মাথার মধ্যে টের পাচ্ছে সকলে। কিভাবে আছি, কি হয় মৃত্যুর পর,
এসব অনেক বড় প্রশ্ন অ্যালেক্স। আমি নিজেও খুব একটা এখনো পর্যন্ত জেনে উঠতে পারিনি। তবে আমার হাতে খুবই কম সময় আজ। আমি এসেছি অন্য কিছু বলতে। রায়ান, থেমে যা তুই, আর এগোস না। এই সুড়ঙ্গের বাইরে যে হ্রদটা দেখতে পাচ্ছিস, এটা অনেক অনেক গভীর। এখানে অনেক ধরনের প্রাণী আছে। তোরা হয়তো শুনতেই পাচ্ছিস তাদের ডাক। তাদের দিকে তাকাস না। এরা মানুষের চোখের আড়ালে লক্ষ লক্ষ বছর ধরে লুকিয়ে আছে। এই যে গুহা সিস্টেমটা দেখছিস, এটা প্লুরা নদীর তৈরি। এখান থেকে সাগরের মোহনা মাত্র 11 কিলোমিটার দূরে, কিন্তু সেটা মাটির ওপর দিয়ে হিসেব করলে। এই যে হ্রদটা দেখতে পাচ্ছিস, এটা আটলান্টিক মহাসাগরের অংশ। মাটির আরও আরও নিচে সুবিশাল চ্যানেল আছে জানিস, গুহাও আছে। সোজাসুজি সেটা মহাসাগরের সাথে যুক্ত হচ্ছে। অন্ধকারের এই রাজত্বেও লুকিয়ে রয়েছে অনেক প্রাণী। তারা সুবিশাল, তিমির থেকেও বড়, অক্টোপাসের চেয়েও বেশি ফ্লেক্সিবল। এই প্রাগৈতিহাসিক যুগের প্রাণীরা খুব বুদ্ধিমান জানিস। এদের আবার সমাজ ব্যবস্থাও আছে, কিন্তু এরা টিকে আছে মানুষ এদের খোঁজ পায়নি বলে। মানুষের মতো ধ্বংসকারী জাতি আর আছে নাকি? যেখানেই গেছে সেখানেই প্রকৃতিকে বিরাট বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে। তাই এদেরকে তোরা মানুষের চোখের আড়ালেই থাকতে দে। কিছু কিছু জিনিস আপাতত অজানাই থাকুক। রায়ান বিস্মিত হয়ে শুনছিল, তারপর বলল, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই ঠিকই বলেছিস। কি জানিস তো, এই এখন তুই বসে কথা বলছিস, আর আমার মনে হচ্ছে আমরা যেন বাড়িতেই বসে আছি, কথা বলছি সেই আগের মতো। দেখ, আবার এসে জিওলজি হিস্ট্রি নিয়ে তোদের জ্ঞান দিয়ে গেলাম। কি আর করব। অপার্থিব একটা মৃদু হাসি নীল ছায়াটার মুখে। অ্যালেক্স ওদের কথা শুনছিল, তারপর বলে উঠল, আমি আমি তোকে ফেলে যেতে চাইনি, বিশ্বাস কর। এখানে আসাটাই উচিত হয়নি আমার। নাহলে তো এসব। আমি জানি রে, তোরা কেউই চাসনি আমাকে ফেলে যেতে। আমি এসেও ছিলাম তো নিজের ইচ্ছেই। তোরা ভাবছিস আমি হয়তো তোদের ওপর রাগ করে থাকবো। না রে, তবে আমি চেয়েছিলাম তোরা এসে আমার শরীরটাকে নিয়ে যা। একটা কথা বলবো, রাখতে পারবি? আমার বোনের কবরটার পাশে আমার কবরটা বানাবি? এ জীবনে তো আর হলো না, জীবনের ওপারে হয়তো পাশাপাশি থাকি অন্তত। আসি বন্ধু, আমার কাজ শেষ। এমেলিন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল, আর একটাও কথা না বাড়িয়ে স্টিভের দেহ সঙ্গে করে ওরা পেছনে ফিরে উপরের দিকে যাত্রা শুরু করলো। দূরে তখন শোনা যাচ্ছে সেই সব অজানা প্রাণীর কলচ্ছ্বাস। সময় মতো ওপরে উঠে আসতে পেরেছিল ওরা। লিভ থানায় যোগাযোগ করে রেখেছিল। পুলিশরা ব্যবস্থা করলেন দেহটা ঠিকভাবে ওর বাবার কাছে পৌঁছে দিতে। সপ্তাহখানেক পর স্টিভের স্মরণ সভা অনুষ্ঠিত হলো। সকলেই গিয়েছিল ওরা। সভার শেষে ওরা কবরস্থানটা দেখতে গেল। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে সেমেট্রিটা, সুন্দর করে সাজানো গাছগাছালিতে ভরা। দূর থেকে নদীর কলকল আওয়াজ শোনা যায়। ভেতরে স্টিভের জায়গা হয়েছে ওর মা আর বোনের পাশেই। একটা বড় ম্যাপেল গাছ ঘিরে আছে জায়গাটা। এখন শরৎকাল। লাল হলুদ ম্যাপেল পাতা সাজিয়ে দিয়েছে ওদের এই শয্যাখানি। মাঝে মাঝে ওরা ফিরে আসবে এখানে। স্টিভকে শোনাবে অনেক নতুন নতুন অভিযান আর আবিষ্কারের গল্প। আর যদি কেউ কোনোদিন অভিযোগ করে কেন গেল ও এমন অভিযানে যে প্রাণটাই হারালো, এ কী ধরনের বাতুলতা, তখন ওরা বলবে, হয়তো মানুষ মনে রাখে না, কিন্তু স্টিভদের মতো কিছু মানুষ যুগে যুগেই ছিল। হয়তো তারা ছিল বলেই আমরা আছি আজও।
এদেরই পূর্বসূরীরা আফ্রিকা থেকে পাড়ি দিয়েছিলেন ইউরোপ আর এশিয়ার অজানা দেশের দিকে। তারাই হাজার হাজার বছর আগে সামান্য ভেলায় চড়ে মহাসমুদ্র পেরিয়ে পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়া দ্বীপে। তারাই 20,000 বছর আগে বরফ সংকুল রাশিয়া থেকে পায়ে হেঁটে আবিষ্কার করেছিল আমেরিকা মহাদেশ। এরাই পথপ্রদর্শক। শেষ বিকেলের আলোতে স্টিভের কবরের ওপর তখন জলজল করছে ওর এই প্রিয় কথাটা, Only those who will risk going too far can possibly find out how far one can go. T.S. Eliot. I'm writing this to you. And maybe I'm losing it 'cause lately I've been writing love songs to a boy without a name. So here's to someday. শুনছিলেন মৌপিয়া মাঝির কাহিনী অতলের অন্ধকারে। আমাদের আজকের গল্পটি সত্য ঘটনা অবলম্বনে লেখা। 2014 সালে এই প্লুরা গুহাতে নামেন 5 জন বন্ধু। কিছুদিন আগেই এদের মধ্যেই একজন ওই লেক থেকে পাহাড়ি গুহা অবধি রাস্তাটা আবিষ্কার করেছিল। তারপর সবাই মিলে এই অভিযান করে, কিন্তু দুর্ভাগ্যবশত দুজনের কার্বন ডাই অক্সাইড বিষক্রিয়ায় মৃত্যু হয়। বাকি 3 জন অনেক কষ্টে বেঁচে ওপরে ওঠেন। এই কমিউনিটিতে এটা বিশাল বড় এক ইন্টারন্যাশনাল ট্র্যাজেডি ছিল। এরা কিন্তু প্রত্যেকেই অভিজ্ঞ ড্রাইভার ছিলেন। সেই ঘটনার কিছুদিন পর ওই 3 জন আরও টিম নিয়ে ওই গুহায় ফেরত যান এবং 2 বন্ধুর শরীর উদ্ধার করে আনেন। এটা নিয়ে একটা ডকুমেন্টারিও হয়েছে, সেই খবরের লিঙ্ক নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। এই শহর, এই নদী, এই গুহা সবগুলোই বাস্তব। শুধু ওই হ্রদ ও সেই জীব, এই দুটো আমার কল্পনা। তবে প্লুরা নদীর অনেকটা অংশ আজও অনাবিষ্কৃত, মাটির তলায়। কে বলতে পারে সেখানে কি আছে? ভারতের কি এই বাংলার, এমনকি আপনার পায়ের তলাতেই এই মুহূর্তে যে এইরকম কোনো হ্রদ বা নদী নেই, তাও কি বলা যায়? আজ আমাদের গল্প পাঠে ছিল সায়ন্তন, অ্যালেক্সের চরিত্রে সৌভিক, স্টিভের চরিত্রে রমাকান্ত, এমেলিনের চরিত্রে তৃষা, এলভিরা বা লিভের চরিত্রে উজ্জয়িনী, গাইডের চরিত্রে শ্রীরূপ, এলিসের চরিত্রে মৌপিয়া, রায়ান এবং গল্পের সূত্রধার আমি আর্য। শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে শঙ্খ, পোস্টার ডিজাইন সৌভিক। আশা করি আমাদের আজকের গল্পটা খুব ভালো লেগেছে। বেঙ্গলি অডিও স্টোরি কমিউনিটিতে বোধহয় এইরকম অ্যাপ্রোচ এই প্রথম। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে কিসের জন্য অপেক্ষা করছেন? এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই রকম গল্প কিন্তু আরও আসতে চলেছে, তাই চটপট সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকুন আমাদের। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মিডনাইট স্টোরিজ থেকে সৌভিক, অব্যক্ত দি আনটোল্ড থেকে রমাকান্ত, স্ক্যারি টেলস থেকে শ্রীরূপ এবং সারপ্রাইজিং টেলস থেকে মৌপিয়াকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। সামনের সপ্তাহে আরও একটি দারুণ গল্প নিয়ে ফিরে আসব। ততদিনের জন্য খুব ভালো থাকবেন। শুভরাত্রি।